আসসালামু আলাইকুম। প্রিয় চিকিৎসক বৃন্দ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের অনলাইন কোশ্চিন সলভ ক্লাসে। আজকে আমাদের টপিক, চারটা টপিক আছে: নিউরো সার্জারি, কার্ডিওভাস্কুলার থোরাসিক সার্জারি, ইএনটি। কোশ্চিনের সংখ্যা অনেক, আহ, তবে কিছু কমন কোশ্চিন, রিপিট কোশ্চিন আছে। তো সেগুলা মিলে যদি আমরা একটু ক্লাস লেন্দি হবে। তবে দেখা যাচ্ছে যে আহ, যেহেতু আমাদের ফ্যাকাল্টি সার্জারি ফ্যাকাল্টির কোশ্চিন, আমাদের রেসিডেন্সির সবচেয়ে সমস্যা যেটা হয় যে আমরা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথো, মাইক্রো, ফার্মা যেটা যেটা পড়তেছি, নিজের ফ্যাকাল্টির ক্ষেত্রে প্রিপারেশনটা সবসময় কেন জানি একটু ল্যাকিংস থেকে যায়। তো সেই ল্যাকিংসটা দূর করার মনে হয় সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে প্রিভিয়াস কোশ্চিন গুলা সলভ করা। ঠিক আছে, তো আমরা সেই সলভ গুলাই করবো। যারা ক্লাসে থাকবেন, কোশ্চিন ব্যাংক যেটা কাছে আছে সেটা কাছে রাখবেন। দু একটা কোশ্চিনে কারেকশনও আছে, সেগুলো কারেকশনও করে দিব বা বলে দিব। তো এগুলা, তো নিউরো সার্জারি দিয়ে শুরু করছি। নিউরো সার্জারির আমার কোশ্চিন গুলো কম্পারেটিভলি অন্যান্য সাবজেক্টের থেকে একটু মানে ভেরিয়েশন কঠিন, বিশেষ করে যেগুলো 11, 12, 13 সালের দিককার এদিকে কোশ্চিন আমার কাছে কম্পারেটিভলি একটু মনে হয় যে টাফ, যেগুলো এখন কম আসে আর কি। রিসেন্ট কোশ্চিনের মধ্যে দেখেন সাবার অ্যাকনয়েড হেমোরেজ, রিসেন্ট 2024-এর কোশ্চিন এই রিলেটেড আসছে যে অ্যাসোসিয়েটেড উইথ। আমরা ফিচার গুলো যদি একটু দেখি যে কমন কি কি সিমটম নিয়ে সাবার অ্যাকনয়েড হেমোরেজ প্রেজেন্ট করে। তো হেমোরেজটা আসলে কোন লেভেলে? অ্যারাকনয়েড ম্যাটারের নিচে। ঠিক আছে, কারণ আমাদের কয়েক ধরনের হেমোরেজ বা হেমাটোমা নিয়ে একটা ট্রমা বা যে কজেই হোক সেই কজের পেশেন্ট প্রেজেন্ট করে। সেটা হচ্ছে একটা এক্সট্রাডুরাল হেমাটোমা, সাবডুরাল হেমাটোমা, সাব অ্যারাকনয়েড হেমাটোমা। এছাড়াও ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ দিয়ে প্রেজেন্ট করতে পারে। বাট এইগুলা, যে এক্সট্রাডুরাল, সাবডুরাল অ্যান্ড সাবঅ্যারাকনয়েড, এই কোশ্চিন গুলাই কমন। যেহেতু ট্রমা রিলেটেড কোশ্চিন, তো নিউরোসার্জারি সবচেয়ে কমন যদি বলতেই চান তাহলে ট্রমা এবং স্পাইনাল কর্ডের ধরেন কোন একটা লেভেলের লেশন, এই টাইপের কোশ্চিনটা পরীক্ষার জন্য পেড কোশ্চিন স্যারদের কাছে। তো সাবআরাকনয়েড হেমোরেজের ক্ষেত্রে যে আমরা জানি যে সিভিয়ার হেডেক হয়, হ্যাঁ, এবং এটার একটা আমরা প্যাটার্নও জানি যাকে বলা হয় থান্ডার ক্ল্যাপ হেডেক। The worst headache pain you have ever had, the feels different from other headaches. ঠিক আছে, লস অফ কনসাসনেস মে বি ব্রিফ অর প্রলং, ডাবল ভিশন, নশিয়া আর ভমিটিং ট্রমার ক্ষেত্রে থাকবে, trouble speaking, drooping of eyelid, confusion, trouble concentrating, sensitivity to light, neck stiffness, neck pain, seizures, এইগুলো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা দেখি এবার কোশ্চিনের অপশন গুলা কি ছিল। সাডেন অনসেট অফ সিভিয়ার হেডেক, ট্রু। রাইট অ্যান্ড লেফট হেমিপ্লেজিয়া, আমরা অপশনে কিন্তু এরকম কোনো হেমিপ্লেজিয়া দেখছি না। এর সাথে অ্যাসোসিয়েটেড যদি অন্য কোনো ফিচার থাকে ট্রমার রিলেটেড, সেক্ষেত্রে হতে পারে। বাট সোল সাবারেকনয়েড হেমোরেজ সাধারণত এভাবে হেমিপ্লেজিয়া প্রেজেন্ট করে না। সো এটা ফলস। রাপচার্ড অ্যানিউরিজম, হ্যাঁ, এর মোস্ট কমন কজ গুলোর মধ্যেই কিন্তু হচ্ছে রাপচার্ড অ্যানিউরিজম বা রাপচার্ড আর্টেরিওভেনাস ম্যালফরমেশন। এইসব জায়গার রাপচার হওয়ার কারণেই কিন্তু এটা প্রেজেন্ট করে। হিস্টোনেসিস অফ মেজোসেরেব্রাল আর্টারি, এটা আমাদের ইসকেমিয়া রিলেটেড চলে গেল, সাবআরাকনয়েড হেমোরেজের অ্যাসোসিয়েটেড কজ না। তো এটা ফলস। নেক রিজিডিটি এন্ড ফোটোফোবিয়া, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে নেক স্টিফনেস এবং সেন্সিটিভিটি টু লাইট। ঠিক আছে, তাহলে এটার স্ক্রিনশট আপনি দিয়ে রাখতে পারেন এই কজ গুলা। তাহলে এই কজ গুলো থেকে এর সাথে রিলেটেড সাবআরাকনয়েড হেমোরেজ। এবং ফিচার থেকে, ফিচার প্লাস কজ কি আপনার এটা, যে এই ফিচার গুলো আমরা টেবিলে দেখলাম, আর কজ হচ্ছে কমন, যে এভি ম্যালফরমেশন বা আপনার অ্যানিউরিজম, এই রাপচার থেকেই এগুলা প্রেজেন্ট করে সাবআরাকনয়েড হেমোরেজ। আরেকটা যদি কমন কজ সেটা হচ্ছে ট্রমা। তবে ট্রমার ক্ষেত্রে এক্সট্রাডুরাল, সাবডুরাল হেমোরেজটা কমন, সাবআরাকনয়েড হেমোরেজটা লেস কমন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অপশন এ, সি, ই ট্রু, বি এন্ড ডি ফলস। এই যে ট্রমাটা কমনেস্ট, আর অন্যান্য যেটা বললাম সেইগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। 2024-এর এসবি টাইপ কোশ্চিন ছিল: এ 7 year old বয় সাফারিং ফ্রম হেডেক, ডিফিকাল্টি ইন ভিশন অ্যান্ড ডিফিকাল্টি ইন ওয়াকিং উইথ টেন্ডেন্সি অফ ফল অন হিজ রাইট সাইড ফর লাস্ট 3 months। কোন সাইডে পড়ে যাচ্ছে? রাইট সাইডে। তো যেহেতু আমরা একটা জিনিস পেলাম কি, হেডেক, ডিফিকাল্টি ইন ভিশন, সেটা দেখতে পাচ্ছি।
তো ভিশন হচ্ছে অক্সিপিটাল কর্টেক্স এর সাথে রিলেটেড। তাহলে আহ এই বা সেরেবেলার রিজিয়ন এই সাইড কোন একটা জায়গায় হতে পারে। আর একটা কমন আমরা দেখতে পাচ্ছি যে টেন্ডেন্সি টু ফল অন ইস রাইট সাইড। তার মানে আমরা টোন পশ্চার ইকুইলিব্রিয়াম, যেটা সেরেবেলামের একটা ফাংশন, সে পশ্চার ইকুইলিব্রিয়াম রিলেটেড একটা আমরা ফিচার পাচ্ছি যে মেনটেন করতে পারছে না। এখন বলেছে মোস্ট পসিবল ডায়াগনোসিস কি কি হতে পারে। হাইড্রোকেফালাস পন্টাইন গ্লিওমা, রাইট সাইডেড সেরেবেলার সল উইথ হাইড্রোকেফালাস, লেফট সেরেবেলার সল উইথ হাইড্রোকেফালাস, সেরেব্রাল স্পেস অকুপাইং লেশন। সেরেব্রাল। তো আমাদের ফিচারটা হেডেক। তো 7 years old boy, ডিফিকাল্টি ইন ভিশন। সো হেডেক, ডিফিকাল্টি ইন ভিশন আর বাচ্চার বয়স সব মিলে আমাদের হাইড্রোকেফালাসের সাথে আমাদের মিল পড়ছে। কিন্তু এর সাথে আরেকটা জিনিস হচ্ছে টেন্ডেন্সি টু ফল অন রাইট সাইড। এবং আমরা জানি সেরেবেলাম, রাইট অ্যান্ড লেফট সেরেবেলার হেমিস্ফিয়ার, আমাদের সেরেবেলার হেমিস্ফিয়ারটা আমাদের সেম সাইড অফ দ্য বডিকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। সো এই যেহেতু রাইট সাইডে পড়ে যাচ্ছে লেশনটা, যেহেতু রাইট সাইডে, তাহলে আমাদের সাসপেক্টেড লেশনটাও রাইট সেরেবেলাম। সো আমাদের মোস্ট পসিবল কজ হচ্ছে রাইট সেরেবেলার সল উইথ হাইড্রোকেফালাস। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। দেন কোশ্চেন নাম্বার 3, 2024-এর কোশ্চেন। A 20-year-old male is admitted to the emergency department following a road traffic accident. His GCS has been gradually deteriorating and become 11, কত 15-তে 11। Which of the following would warrant an immediate craniotomy of this patient? ক্রেনিওটমি ইন্ডিকেশন রিলেটেড চলে আসে। তো আমরা সার্জিক্যাল ডিকম্প্রেশন, সেটা বারহুল হোক বা ক্রেনিওটমি হোক, সেগুলোর যদি একটু ইন্ডিকেশন গুলা খেয়াল করি, তাহলে দেখবেন যে এপিডুরাল হেমাটোমার সেই ক্ষেত্রে যদি আপনার ডিটেরিওরেটিং জিসিএস স্কেল, এটা কত, less than 9, অর অ্যানিস্কোরিয়া, মানে আপনি স্কোর করতে পারছেন না। মিড লাইন শিফট, হ্যাঁ আপনি ভেন্ট্রিকুলার এখানে দেখলেন যে মিড লাইন শিফট। হেমাটোমার থিকনেস সিটি স্ক্যানে যদি আপনি দেখেন 15 মিলিমিটারের বেশি থিকনেস থাকে। হেমাটোমার ভলিউম দেওয়া আছে, সাবডুরাল হেমাটোমাতে 5 মিলিমিটার। হেমাটোমা থিকনেস, মিডলাইন শিফটিং, জিসিএস 9 এর নিচে, এখানে কি বলেছিল 11-র নিচে। অ্যাসিমেট্রিক্যাল, ফিক্সড অ্যান্ড ডায়ালেটেড পিউপিল, প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডিটোরিওরেশন, ফেইল্ড মেডিকেল ম্যানেজমেন্ট, হেমাটোমা ভলিউম ওই কথাগুলো, মাস ইফেক্ট, নিউরোলজিক্যাল ডিটোরিওরেশন, অ্যাসোসিয়েটেড ইন্ট্রাক্রেনিয়াল হেমাটোমা, নিউমোকেফালাস। তো আমরা অনেকগুলোই দেখছি যে হেমাটোমার কথা একটা সাইজ দেওয়া আছে, হেমাটোমার একটা ভলিউম দেওয়া আছে, জিসিএস স্কোর 9-এর নিচে দেওয়া আছে। এগুলাই দেখলাম। এর পাশে একটা জিনিস দেখলাম যে অ্যাসিমেট্রিক, ফিক্সড অ্যান্ড ডায়ালেটেড পিউপিলস, এইটা একটা ইন্ডিকেশন আছে এই পেশেন্টের ক্ষেত্রে। তো এখন আমি দেখি কোশ্চেনের অপশনে কি কি দেওয়া আছে। স্ট্যাটাস এপিলেপটিকাস, ইউনিল্যাটারাল পিপিলারি dilatation, severe headache with neck rigidity, cerebrospinal fluid rhinorrhea, significant hypotension. সো ইমিডিয়েট ওয়ারেন্ট অফ ক্রেনিওটমির মধ্যে আমি একটা অপশন পেয়েছি অ্যাসিমেট্রিক ফিক্সড, মানে অ্যাসিমেট্রিক অর ফিক্সড ডায়ালেটেড পিউপিল, তার মানে ইউনিল্যাটারাল পিউপিলারি ডায়ালাটেশন। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে। তো অন্যান্য যে কজ, সেসব কজ মানে শুধু সিজার বা অন্যান্য জিনিস থাকলেও, আর এর সাথে যদি আমাদের এই ফিচার গুলা ফিল করে, তাহলে ধরুন একটা পেশেন্টের জিসি স্কোর 9-এর নিচে, 9-এর নিচে হওয়ার পরে তার দেখা গেল যে তার সিএসএফ রাইনোরিয়া বা সিএসএফ অটোরিয়া এগুলোর সাথে আছে। তো শুধুমাত্র সিএনএসএফ রাইনোরিয়া বা সিএসএফ অটোরিয়াও একমাত্র ইমিডিয়েট ক্রিয়েটমির ইন্ডিকেশন না, এসএফ থাকতে থাকতে পারে। তবে এই যে ক্রাইটেরিয়াটা, ইন্ডিকেশন অফ সার্জিক্যাল ডিকম্প্রেশন বা ক্রেনিওটমি, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডিটেরিওরেশন, মানে
জিসিএস স্কোর কম, 9 থেকে 9 বা আরো নিচে চলে যাচ্ছে, বা আপনি অ্যানিস্কোরিয়া মানে আপনি স্কোর করতে পারছেন না। বা ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এই যে অ্যাসিমেট্রিক ফিক্স ডায়ালেটেড পিউপিল, এই ইউনিলেটারাল পিপলারি ডায়ালাটেশন, অপশন বি। অ্যানাদার কোশ্চিন, ডিপ্লোমা জুলাই 2023-এর এসবিআই টাইপ কোশ্চিন। A 25-year-old young man was unconscious due to motorbike accident. CT scan shows temporal extradural hematoma. What is the most source of bleeding? ঠিক আছে, তো আমরা একটা ছবি সাধারণত দেখেছি যে টেরিয়ন এই ল্যাটারাল টেম্পোরাল স্পেক্টে এইখানে মিডিল মেরিনজিয়াল আর্টারিটা থাকে। ঠিক আছে, সো এইটা রাপচার হওয়া মোস্ট কমন কজ অফ ব্লিডিং। হ্যাঁ, এক্সট্রাডুরাল হেমাটোমা ইজ এ নিউরোসার্জিক্যাল এমার্জেন্সি. It results from rupture of artery, veins, or venous sinus. In association with skull fracture, the classical injury is a fracture of thin squamous petrol uh, temporal bone associated with damage of the middle meningeal artery. Transient loss of consciousness is typical, and the patient may present in subsequent lucid interval. তার মানে প্রথমে একবার লস অফ কনসাসনেস, তারপর একটা কনসাস পিরিয়ড, তারপর আফটার সাবসিকুয়েন্ট টাইম দেখা যাবে যে আবার পেশেন্টটা আনকনসাস হয়ে গেছে, মাঝখানে একটা লুসিড ইন্টারভেল আছে। এক্সট্রাডুরাল হেমাটোমার কমন, এবং কমন সাইডে টেম্পোরাল এই পেট্রাস স্কোমাস পার্ট অফ টেম্পোরাল বোনের এখানে টেরিয়ন থাকে, থিন থাকে, এবং এখানে যে আর্টারিটা থাকে দ্যাট ইজ মিডিল মেনিনজিয়াল আর্টারি। তাহলে অ্যান্সার হবে রাপচার্ড মিডিল মেনিনজিয়াল আর্টারি, অপশন বি। অ্যান্ড এপিডুরাল হেমাটোমা, একই, মানে এপিডুরাল মানে এক্সট্রাডুরাল একই কথা, is arterial in origin, এই যে middle meningeal artery rupture, usually accompanied by skull fracture, এই যে squamous part of temporal bone, true, should be suspected only in comatose patient, false। এখন এই যে মাঝখানে যে লুসিড ইন্টারভেল আসছে, দেখবেন সে বললো যে পেশেন্ট অজ্ঞান হয়ে গেছিল, তারপরে হাসপাতালে নিয়ে আসছে আপনার সামনে অ্যাওয়ে, তখন আপনি অবশ্যই সাসপেক্ট করবেন যে লুসিড ইন্টারভেল। ঠিক আছে, সো শুড বি সাসপেক্ট ইন কমাটোস পেশেন্ট, এই জন্য ফলস। ক্যান বি ডায়াগনোজ ফ্রম এ ব্রেন সিটি স্ক্যান, ট্রু। আমরা ব্রেন স্ক্যানে এপিডুরাল হেমাটোমাটা আমরা আহ, দেখতে পাই হচ্ছে ল্যান্সেট শেড বা লেবুর মতো। হ্যাঁ, দুই পাশে, এক পাশে বোনস ফিক্সড, আর এক পাশে এপিডোম, আবার আমাদের ডুরা ম্যাটারকে চাপ দিবে, ফলে এরকম একটা লেয়ারে আমরা অনেক সময় দেখতে পারি। হ্যাঁ, এবং মেবি এক্সপান্ডেড উইথ টাইম, এবং এক্সপান্ডেড উইথ টাইম যখন হয় তখন আবার কি হয়ে যায়, এক্সপান্ড উইথ টাইম হলে আবার লস অফ কনসাসনেস হবে। সো এখানে অপশন অপশন সি হচ্ছে এখানে ফলস, এ বি ডি ই চারটাই ট্রু। রিস্ক ফ্যাক্টরস ফর স্পন্টেনিয়াস সাবডুরাল হেমাটোমা, কি কি কারণে সাবডুরাল হেমাটোমা হতে পারে? তো আমরা কজ গুলা দেখি। একটা হচ্ছে নাম্বার ওয়ান, ট্রমা, মোটর ভেহিকল কলিশন, ফলস, অ্যাসল্ট, অ্যাক্সিডেন্টস। কোয়াগুলোপ্যাথি অর অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ লাইক ওয়ারফারিন, হেপারিন, হেমোফিলিয়া, লিভার ডিজিজ। হ্যাঁ, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলো বা আরো কিছু ক্লটিং ফ্যাক্টর লিভার থেকে তৈরি হয়, সো লিভার ডিজিজে সেগুলো আমরা পাবো না। থ্রম্বোসাইটোপেনিয়া, নন ট্রমাটিক হেমোরেজ লাইক সেরেব্রাল অ্যানিউরিজম, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, টিউমার, পোস্ট-সার্জিক্যাল ক্রেনিওটমি ও সিএসএফ শান্টিং, এক্সট্রাক্রেনিয়াল হাইপোটেনশন, ইন্ট্রাক্রেনিয়াল হাইপোটেনশন, সিস্টেমিক হাইপোটেনশনে না, ইন্ট্রাক্রেনিয়াল মানে ব্রেনের মধ্যে, লাইক লাম্বার পাংচার, লাম্বার সিএসএফ লিক, লাম্বোপেরিটোনিয়াল শান্ট, স্পাইনাল এপিডুরাল অ্যানাস্থেসিয়া, ইনফ্লিক্টেড ইনজুরি লাইক পিডিয়াট্রিক এজ, সেক্ষেত্রে যদি হতে পারে, আরো স্পন্টেনিয়াস ইডিওপ্যাথিক কজ সেক্ষেত্রে হতে পারে। তাহলে আমাদের রিস্ক ফ্যাক্টর ফর স্পন্টেনিয়াস হাইপোটেনশন ফলস, এখানে হাইপোটেনশন বলতে সিস্টেমিক হাইপোটেনশন কে বোঝাচ্ছে, ইন্ট্রাক্রেনিয়াল হাইপোটেনশন না। ইন্ট্রাক্রেনিয়াল হাইপোটেনশন কিন্তু
আহ এই এই কজ গুলাতে হবে, লাম্পার পাংচার, সিএসএফ লিক, এইগুলা কারণ। ভাস্কুলার অ্যাবনর্মালিটি লাইক এভিএম, অ্যালকোহলিজম ইজ ওয়ান অফ দ্য কজ, এই বক্সে নাই বাট এটা কজের কারণ। হাইপার ভিটামিনোসিস সি ফলস, কোয়াগুলোপ্যাথি ট্রু। তাহলে আমরা এখানে পাচ্ছি অপশন বি সি ই ট্রু, এ এন্ড ডি ফলস। ইন হেড ইনজুরি ইনভেস্টিগেশন রিকোয়ার্ড, কি কি ইনভেস্টিগেশন দিয়ে আমরা হেড ইনজুরি ইভালুয়েট করতে পারবো? কমন এক্স রে স্কাল, সেখানে দেখে আমরা স্কালের কোনো বোনস এর কোনো পার্টের ফ্র্যাকচার দেখতে পারি। অনেক সময় এক্স রেটা যদি খুব ভালো মানের হয়, অনেক সময় হেমাটোমাও কিছুটা দেখা যায়, যে এটা হচ্ছে এপিডুরাল বা এক্সট্রাডুরাল হেমাটোমা অনেক সময় দেখা যায়। সিটি স্ক্যান, অবশ্যই সিটি স্ক্যান অফ হেড করলে আমরা দেখতে পাবো। ট্রান্সক্রেনিয়াল ড্রপলার পলস, পেট স্ক্যান অফ ব্রেইন, ট্রমা পেট স্ক্যান দেখে না, পেট স্ক্যান আমরা জানি যে টিউমার মেটাস্টেসিস এগুলো রিলেটেড পেট স্ক্যান করা হয়। এমআরআই, এমআরআইও আমরা ব্রেন ইনজুরি কোন কোথায় হেমাটোমা বা ইয়াগুলা ওয়েল ডিটেক্টেড, হ্যাঁ সফট টিস্যু গুলো ভালো দেখতে পাই, সো আমরা খুব ভালোভাবে এটা ডিটেক্ট করতে পারবো। তাহলে অপশন এ বি ই ট্রু, সি এন্ড ডি ফলস। রিগার্ডিং সাব অ্যারাকনয়েড হেমোরেজ, অলরেডি আমরা আগের কোশ্চেন আলোচনা করেছিলাম, 13 সালের আবার কোশ্চেন এরকম একটাই আছে দেখেন। কমন অকার্স ফ্রম রাপচার্ড অ্যানিউরিজম ট্রু, রাপচার্ড আইভিএম ট্রু, অ্যাসোসিয়েটেড উইথ ভেসো ডায়ালাটেশন ফলস, অ্যাসোসিয়েটেড উইথ ভেসো কনস্ট্রিকশন, এখানে ভেসো কনস্ট্রিকশন হবে। অ্যাসোসিয়েটেড উইথ নেক স্টিফনেস, আমরা প্রথম কোশ্চেনেই সাব অ্যারাকনয়েড হেমোরেজের ফিচার গুলা দেখেছিলাম, সেখানে নেক স্টিফনেস, নেক রিজিডিটি, নেক পেইন এইগুলা ছিল। গিভ রাইজ টু হাইড্রোকেফালাস, মে গিভ রাইজ টু হাইড্রোকেফালাস, হ্যাঁ এটা যদি আমাদের ভেন্ট্রিকুলার সিস্টেমের উপরে যায়, প্রেসার দেয়, তাহলে কি ড্রেইন হবে না সিএসএফ, ফলে হাইড্রোকেফালাস ডেভেলপ করতে পারে। সো আমাদের এখানে অপশন সি শুধুমাত্র ফলস, বাকি এ বি ডি ই ট্রু। ইন্ডিকেশন অফ ক্রেনিওটমি ইন কেস অফ ইনজুরি, এই যে আমরা দেখলাম এখানে লিখাই আছে এগুলা কজ, এই যে ব্লিডিং ফ্রম এক্সটার্নাল ইয়ার। ঠিক আছে, তাহলে আমরা ধরেই নিব যে আমাদের ইনজুরি তো হয়েইছে, সাথে আমাদের অটোরিয়া, সিএসএফ অটোরিয়া অথবা ব্লিডিং ফ্রম এক্সটার্নাল ইয়ার এগুলা আসলে আমরা মনে করি মিডিল ক্রেনিয়ার ফোসার ব্লিডিং আছে। সো এটা একটা ইন্ডিকেশন অফ ইনজুরি। ডিপেন্ডিং লেভেল অফ কনসাসনেস, যারা ক্লাসে আছেন তারা এটা একটু কারেকশন করে নেন, এটা ট্রু হবে। ডিপেন্ডিং লেভেল অফ কনসাসনেস মানে এখানে বোঝাচ্ছে যে আমাদের জিসিএস স্কোর আস্তে আস্তে কমছে, ঠিক আছে, নিউরোলজিক্যাল ডিটেরিওরেশন হচ্ছে, সো ট্রু। রিটেনশন অফ ইউরিন, হ্যাঁ হেড ইনজুরিতে রিটেনশন অফ ইউরিন আমাদের স্পাইনাল শক বা এই রিলেটেড কারণেও হতে পারে। তো শক থাকলে আমরা শকের আগে ওয়েল ম্যানেজমেন্ট করতে হবে, ক্রেনিওটমি আগে আমাদের যাওয়া যাবে না অন্যান্য যদি সিমটম না থাকে। দেখেন ইন্ডিকেশন অফ সার্জিক্যাল ডিকম্প্রেশন বা ক্রেনিওটমির মধ্যে এই স্পাইনাল শক বা রিটেনশন অফ ইউরিন এটা কিন্তু আগেই নাই, ঠিক আছে। প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিট ট্রু, শক ফলস। নিউরোজেনিক শকে ইন্ডিকেশন না, হ্যাঁ আগে আমাদের এই যে জিসিএস স্কোর এগুলার এ রিলেটেড। তাহলে আমাদের অপশন এ বি ডি ট্রু, সি এন্ড ই ফলস। অপশন ই, ধরেন এখানে একটা শক পেশেন্ট আসছে, হাইপোভলিমিক শক, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আগে আমাকে শকের ম্যানেজমেন্ট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। শকের পেশেন্ট একটু স্টেবল করতে গেলে তারপরে আমরা সার্জারির দিকে আগাবো, ঠিক আছে, এবং সেখানে ক্রিনিওটমির জায়গায় আমরা বার হলে করতে পারি। কম্পোনেন্টস অফ গ্লাসগো কমা স্কেল, আমরা খুব সহজেই জানি কি, ইভিএম, হ্যাঁ আই ওপেনিং, বেস্ট ভার্বাল রেসপন্স, বেস্ট মোটর রেসপন্স, ঠিক আছে। আই, ই থেকে আই ওপেনিং, ভি থেকে ভার্বাল রেসপন্স, এম থেকে মোটর রেসপন্স, এটাই বেশ কয়েকবার আসছে। অপশন এ সি ই ট্রু, বি এন্ড ডি ফলস। নেক্সট কোশ্চিন একই, 19 সালে, তাহলে আগে দেখেন কত সালে, 21 সালে ডিপ্লোমাতে, রেসিডেন্সি 19 সালে। আই ওপেনিং, মোটর রেসপন্স, ভার্বাল রেসপন্স, একই কোশ্চিন। স্কোরিং অফ গ্লাসগো কমা স্কেল,
ভার্বাল রেসপন্স, মোটর রেসপন্স, আই ওপেনিং, বিডি ট্রু, এসি ফলস। গ্লাসোগোমা স্কেল, এই যে আমরা এখানে দেখছি আই ওপেন, ভার্বাল, মোটর। গ্লাসোগোমা স্কেল রেসিডেন্সি 2011, আই ওপেনিং, মোটর, ভার্বাল, বিসিডি ট্রু, এ অ্যান্ড ই ফলস। রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, একইভাবে এই কোশ্চিনটাও অনেকবার আসছে। 23 সালে কোশ্চিন আসছে কি, ফলোইং অ্যানাস্থেটিক এজেন্টস কজেস রাইজ অফ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। ঠিক আছে, তাহলে যেইটা আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়াই দিবে সেটা আমরা ইউজ করব না, এই জন্য আর কি। তো সাধারণত ইনহেলেশন অ্যানাস্থেটিক যেগুলো আছে, লাইক সেভোফ্লুরান, আইসোফ্লুরান, তারপরে হ্যালোথেন, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড কম, হ্যালোথেন, এই যে সেভোফ্লুরান, ফ্লুরান গ্রুপে যারা আছে এরা সাধারণত কি করে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারকে রেইজ করে। এই জন্য অপশন এ এন্ড ই ট্রু, এরা রেইজ করে। থায়োপেন্টাল সোডিয়াম, এটা লিগনোকেইন, টিগনোকেইন না, আসলে টাইপিং মিস্টেক। প্রোপোফল, এগুলা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ায় না। এবং আমরা এই প্রোপোফল বা থায়োপেন্টাল সোডিয়াম যেটা টিপিএস, কমনলি এটা সার্জারিতে ইউজ হয়, নিউরো সার্জারিতে। তাহলে এ বি সি ডি ট্রু, এ এন্ড ই ফলস। ফিচার্স অফ রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, তো দেখেন কি কি নিয়ে প্রেজেন্ট করতে পারে। রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এটা আইএনটির মধ্যেও দেখবেন। রেইজড ইন্ট্রাঅকুলার প্রেশার, তার ফিচার কি? আসলে রেইজড ইন্ট্রাঅকুলার এবং রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের ফিচার গুলো মোরলেস একই। কারণ রেইজড আইসিপি থাকলে রেইজড আইওপিও হয়, এটাও একটা কারণ। রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইউজুয়ালি অ্যাগ্রেসিভ টিউমার কজিং ভেসোজেনিক ইডেমা আর অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস, এটা করে। হেডেক, ওরস অন লাইং অর স্ট্রেনিং, ভমিটিং, ডিপ্লোপিয়া ডিউ টু সিক্স নার্ভ, মানে অ্যাবডোসিস এর উপরে চাপ পড়ার কারণে। প্যাপিলোইডেমা, মানে ডায়ালাটেশন অফ অপটিক ডিস্ক। ব্রাডিকার্ডিয়া, রেইজ ব্লাড প্রেশার, ইম্পেয়ার্ড কনসাস লেভেল। এই যে আনকন্ট্রোল আইসিবি লিডিং টু সেরেব্রাল হার্নিয়েশন, সেরেব্রাল টনসিলার হার্নিয়েশন, টেম্পোরাল লোব হার্নিয়েশন। কুশিং ট্রায়াড, কুশিং ট্রায়াডটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়েও আসছে যে ফিচার্স, মানে ফিচার্স অফ কুশিং ট্রায়াড কি কি? হাইপারটেনশন, ব্রাডিকার্ডিয়া, ইরিগুলার রেসপিরেশন, এটা হচ্ছে কুশিং ট্রায়াড। ঠিক আছে, তাহলে এবার আমরা কোশ্চিনটা সলভ করি। তাহলে হেডেক থাকবে ট্রু, প্রাইমারি অপ্টিকেটর ফলস, ব্রাডিকার্ডিয়া ট্রু, টাকিপনিয়া ফলস, হাইপারটেনশন ট্রু। ব্রাডিকার্ডিয়া, হাইপারটেনশন, ইরিগুলার রেসপিরেশন, ইরিগুলার রেসপিরেশন নট টাকিপনিয়া। কমও হইতে পারে, বেশিও হইতে পারে। ঠিক আছে, সো আমাদের ইরিগুলার রেসপিরেশন হবে, কখনো বেশি কখনো কম। তাহলে এখানে আমরা পাচ্ছি অপশন এ সি ই ট্রু, বি এন্ড ডি ফলস। এই যে ডিমিনিশড কনসাসনেস লেভেল ট্রু, টাকিকার্ডিয়া ফলস, এটা ব্রাডিকার্ডিয়া হবে। টনসিলার হার্নিয়েশন হয়। লোয়ার সিস্টোলিক ব্লাড প্রেশার ফলস, এখানে হাইপারটেনশন হবে। প্যাপিলোইডেমা ট্রু, তাহলে অপশন এ সি ই ট্রু, বি এন্ড ডি ফলস। কুশিং ট্রায়াড, কুশিং ট্রায়াডে আছে হচ্ছে, এখানে কারেকশন করে নেন যারা ক্লাসে আছেন। যে আমরা কুশিং ট্রায়াড অফ রেইজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারে পড়েছিলাম যে ব্রাডিকার্ডিয়া, হাইপারটেনশন আর ইরিগুলার রেসপিরেশন। এখানে অপশন গুলো একটু খেয়াল করেন, একটাও এখানে নাই। সো এখানে সবগুলা কোশ্চেনের উত্তর হচ্ছে ফলস। ঠিক আছে, কোশ্চিন ট্রায়াডে এখানে একটা অপশনও নাই, তো সবগুলো ফলস। এখানে অ্যান্সারটা ভুল দেওয়া ছিল, প্লিজ কারেক্ট করে নেবেন এটা। ফিচার্স অফ রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার: হেডেক, ভমিটিং, প্যাপিলোইডেমা। কনভালশন টিন্ডাস নাই, সি এন্ড ই ফলস, এবিডি ট্রু। সাইন সিমটম একই কোশ্চিন। হেডেক, প্রজেক্টাইল ভমিটিং না, নর্মাল ভমিটিং। প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। ক্রেনিয়াল নার্ভ পাসি, স্পেশালি নাম্বার 6, প্যাপিলোইডেমা ট্রু, প্রোপটোসিস ফলস। তাহলে এসিডি ট্রু, বি এন্ড ই ফলস। ফিচার্স একইভাবে, হেডেক, ভমিটিং, এই দুইটাই হচ্ছে থাকবে। নেক রিজিডিটি, এটা মেনিনজাইটিস এর সাথে রিলেটেড। কনস্টিপেশন, কনভালশন
ফলস। বি ডি ই ফলস, এ এন্ড সি ট্রু। ফিচার্স একই, হেডেক, ভমিটিং, প্যাপিলোইডেমা। 8 নার্ভ পালসি না, 6 নার্ভ পালসি হয়। ঠিক আছে। আর ডিপ্লোপিয়াটা ঠিক আছে, ডিপ্লোপিয়া ডাবল ভিশন হয়, 6 নার্ভ পালসিতে ডাবল ভিশন হয়। তো এটা কারেকশন। 18 নম্বর কোশ্চিনের অপশন ই ট্রু, তাহলে শুধুমাত্র অপশন ডি এটা ফলস, এ বি সি ই ট্রু, ডি নাম্বার ফলস। এসেনশিয়াল ফিচার অফ ব্রেন ডেথ, ব্রেন ডেথের এসেনশিয়াল ফিচার, ফিচার গুলা কি আমরা একটু দেখে আসি। যে প্রি কন্ডিশন ফর কনসিডারিং এ ডায়াগনোসিস অফ ব্রেন ডেথ, আমরা কি চিন্তা করব, পেশেন্ট ইজ ডিপলি কমাটোস, মাস্ট বি নো সাসপিশন দ্যাট কমা ইজ ডিউ টু ডিপ্রেশন ড্রাগ, মানে আমরা কোনো সিডেটিভ, হিপনোটিক, তার নার্কোটিক, ট্রাঙ্কুলাইজার্স এগুলা কোনো ড্রাগ দিয়ে তাকে সিডেট করে রাখি নাই, এরকম একটা কন্ডিশন। হাইপোথার্মিয়া হ্যাজ বিন এক্সক্লুডেড, রেকটাল টেম্পারেচার মাস্ট বি এক্সিড 35.6 centigrade. There is no profound abnormality in electrolyte, মানে electrolyte imbalance না। Patient is maintaining on ventilator because of spontaneous respiration, has been inadequate or has ceased. Diagnosis of the disorder leading to brain death has been firmly established. ঠিক আছে। এখন আমরা আসলে কনফার্ম করব কি হবে। All brainstem reflex are absent, like pupillary light reflex, fixed and dilated pupil non reacting to light. Corneal reflex absent, মানে কর্নিয়াতে আমি কোনো অবজেক্টে টাচ করলে কোনো রেসপন্স আসবে না। ভেস্টিবুল অকুলার আর অ্যাবসেন্ট, কি হবে, নো আই মুভমেন্ট, যদি 20 ml আইস কোল্ড ওয়াটার এক্সট্রা অর্ডিনারি মিয়াস্টাসকে দেওয়া যায়, কোনো আই মুভমেন্ট হবে না। দেয়ার ইজ নো মোটর রেসপন্স টু অ্যাডিকুয়েট স্টিমুলাস উইথ cranial nerve stimulation. No gag reflex, no response to suction catheter in trachea. No respiratory movement in patient disconnected to the ventilator. ভেন্টিলেটর ইয়ে করলে কোনো রেসপন্স আসবে না। এমনকি কার্বন ডাইঅক্সাইড লেভেল 6.7 কিলোপ্যাসকেল বা 50 মিলিমিটার মার্কারি এর উপরে চলে আসলে, এটা উপরে গেলে রেসপিরেটরি ড্রাইভ কি নর্মালি আসার কথা, এর কোনো রেসপিরেটরি মুভমেন্ট হবে না। And diagnosis of death should be made by two doctors of a specialized status and experience. The tests are usually repeated after a short interval to allow blood gases to normalize before brain death is finally confirmed. ঠিক আছে, তাহলে এইগুলো হলো আমাদের টেস্ট করে কনফার্ম করবো। বেশ কয়েকটা অনেকগুলা কোশ্চেন আসছে। রিফ্লেক্সেস ইউজ টু টেস্ট দ্য ব্রেন স্টেম ডেথ, নিজার ফলস, ব্যামিনিস্কাসাইন ফলস। ব্যামিনিস্কাসাইন দিয়ে স্ট্রোকের ক্ষেত্রে হইতে পারে, শুধু ব্রেন স্টেম ডেথ। But gap reflex, vestibulocular reflex, pupillary light reflex. These CDE true, A and B false. Picky test, gag reflex, pupillary light reflex, vestibulocular reflex. তাহলে BDE true, A and C false. Brainstem death signs, unconsciousness না। এখানে দেখেন, এটা আমরা প্রি কন্ডিশন, বাট আনকনসিয়াসনেস সাইন না, তাহলে এটা ফলস। লস অফ পিপুলার রিয়াকশন টু লাইট ট্রু। লস অফ ডিপ টেন্ডন রিফ্লেক্স, স্পাইনাল শকের কারণে ডিপ টেন্ডন রিফ্লেক্স অ্যাবসেন্ট হতে পারে, ব্রেন স্টেম ডেথের ক্ষেত্রে না, ফলস। লস অফ রেসপিরেটরি রেসপন্স টু হাইপার ক্যাপনিয়া ইন অ্যাবসেন্স অফ হাইপোক্সিয়া, ট্রু। নিস্টিগমাস ইন রেসপন্স টু কোল্ড ওয়াটার ইন এক্সট্রাঅর্ডিনারি ক্যানাল। তো নর্মালি কোল্ড ওয়াটারটা এক্সটার্নাল অডিটরি ক্যানালে দিলেই নিস্টিগমাস হওয়ার কথা। ঠিক আছে, তো আপনি যদি এক্সটার্নাল অডিটরি ক্যানালে কোল্ড ওয়াটার দেন, তাহলে নিস্টিগমাস হলে পেশেন্টের ব্রেন স্টেম ডেথ না। সো অপশন ই এই জন্য ফলস। যদি কোনো আই মুভমেন্ট না হয়, তাহলে এটা সাইন অফ ব্রেন স্টেম ডেথ। ঠিক আছে, সো এই অপশনটা নিয়ে অনেকে কনফিউশনে ভোগে, অপশন ই। যে ভেস্টিবুল অকুলার রিফ্লেক্স তো এটাই, যে পানি দিলে নিস্টিগমাস হবে, হবে কোথায়, যার ব্রেন স্টেম ডেথ না, যার ব্রেন স্টেম ডেথ নো অকুলার মুভমেন্ট। সো নিস্টিগমাস হলে মনে করবেন যে ব্রেন স্টেম ডেথ না। সো এখানে আমাদের অপশন বি এন্ড ডি ট্রু, এসিই ফলস।
ফিচার্স অফ ব্রেন ডেড একই কোশ্চেন, ডায়ালেটেড পিউপিল, অ্যাবসেন্ট অকুলোকেফালিক রিফ্লেক্স, অ্যাবসেন্ট গ্যাগ রিফ্লেক্স, ইনট্যাক্ট কর্নিয়াল রিফ্লেক্স, ইনট্যাক্ট অকুলোভেস্টিবুলার, এই দুইটা ফলস। এই দুটাই অ্যাবসেন্ট থাকবে, এই দুটো অ্যাবসেন্ট যেরকম আছে, তাহলে অপশন এ বি সি ট্রু, ডি অ্যান্ড ই ফলস। ফলোইং রিফ্লেক্সেস আর ইউজ টু টেস্ট ব্রেইন স্টেম ডেথ। ব্রেইন স্টেম ডেথ টেস্ট করার জন্য ঠিকই দেখি একই কোশ্চিন, গ্যাগ রিফ্লেক্স, পিপিলার লাইন রিফ্লেক্স, ভেস্টিবুলার অকুলার রিফ্লেক্স। দেখেন কতবার আসছে কোশ্চিনটা। তো এইটা আলোচনা করার মূল উদ্দেশ্যটাই হলো যাতে পরীক্ষাতে এই সহজ জিনিস আমরা ভুল করে না আসি। সহজ জিনিস ভুল করলে চান্স পাওয়ার সম্ভাবনা কমতে থাকবে। ইন দ্য আনকনসিয়াস পেশেন্ট, অ্যাবসেন্স অফ রেডিয়াল পালস ইন্ডিকেটস এ কার্ডিয়াক অ্যারেস্ট। অবশ্যই আপনি কি করবেন, ইন্ডিকেটস, আপনি রেডিয়াল পালস পাচ্ছেন না, তো রেডিয়াল পালস পেলে এটা কার্ডিয়াক অ্যারেস্ট কে ইন্ডিকেট করে। কারণ রেডিয়াল পালস যদি না পারেন ক্যারোটিডে হাত দিবেন, ক্যারোটিডেও পালস পাচ্ছেন না, তাহলে আপনি ধরে নেবেন যে কার্ডিয়াক অ্যারেস্ট। হ্যাঁ, ব্যাপারটা এমন না যে রেডিয়াল পালস অ্যাবসেন্ট থাকলেই কার্ডিয়াক অ্যারেস্ট, তা না। তবে এটাও একটা প্যারামিটার যে পালসে হাত দিয়ে আমি কোনো পালস পাচ্ছি না, ঠিক আছে, পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কার্ডিয়াক অ্যারেস্ট, তাহলে অপশন এ ট্রু। চেস্ট মুভমেন্ট ইন্ডিকেটস ব্রিদিং ইজ প্রেজেন্ট, মানে পেশেন্ট আনকনসাস বাট চেস্ট মুভমেন্ট হচ্ছে, তাহলে আমরা ব্রিদিং প্রেজেন্ট, ব্রিদিং ঠিক আছে, কারণ আমি এবিসি টেস্ট দেখতে হবে তো। ডায়ালেটেড পিপল ইন্ডিকেট ব্রেইন ড্যামেজ হ্যাজ অকার্ড, ট্রু। ফিক্স ডায়ালেটেড পিপল থাকলে আমরা ধারণা করতে পারি যে ব্রেইন ড্যামেজ হয়েছে, যদি না কোনো ড্রাগ আমি আগে দিয়ে থাকি, ধরুন অ্যাট্রোপিন দিচ্ছেন ড্রাগ, রিয়াকশন করে পিপল ডায়ালেটেড হয়েছে, সেটা হতে পারে। তবে ব্রেইন স্টেম ডেথের একটা ফিচার হচ্ছে ডায়ালেটেড পিপল। দেয়ার এয়ারওয়ে শুড বি চেকড ফর অবস্ট্রাকশন, অফকোর্স অলওয়েজ এই জিনিসটা দেখতে হবে, কারণ আমাদের প্রথম অপশন কি এবিসিডি ই, এয়ারওয়ে, ঠিক আছে, কোনো এয়ারওয়ে অবস্ট্রাকশন আছে কিনা, এটা কোনো সিক্রেশন, টান, ফল ব্যাক, কোনো ফরেন বডি, যে কোনোটা দিয়ে এটা হতে পারে। দ্য পেশেন্ট ডেঞ্চার্স শুড বি রিমুভ, কারণ এইরকম একটা আনকনসিয়াস পেশেন্টের ডেঞ্চারটাও ফরেন বডি এসপিরেশন বা ফরেন বডি হিসাবেও কমপ্লিকেশন করতে পারে। সো এখানে পাঁচটা অপশনই ট্রু। পিটিউটারি অ্যাডিনোমা কমনলি প্রেজেন্ট উইথ, কিভাবে প্রেজেন্ট করে, এটা সহজ উত্তর হচ্ছে আমরা যখন ভিজুয়াল পাথওয়ে কোন জায়গায় লেশন হলে কি ফিচার নিয়ে প্রেজেন্ট করে, তার মধ্যে একটা ছিল হচ্ছে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। তো বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়ার কমন কজ গুলার মধ্যে হচ্ছে পিটুইটারি অ্যাডিনোমা এন্ড ক্র্যানিওফেরিঞ্জিওমা, এই দুটো থাকলে এই বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে অপশন এ এখানে অ্যান্সার। দেখেন 2018 সালের কোশ্চেন, আর এখন যেহেতু রেসিডেন্সি ডিপ্লোমাতেও এসবিএ যোগ হয়েছে, সো এইরকম একটা কোশ্চিন এসবিএ আসার একটা সমূহ সম্ভাবনা আছে। সো খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, যেমন বললাম যে পিউটারি অ্যাডিনোমা দিয়েও বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হতে পারে, ক্রেনিওফ্রিঞ্জিওমিয়া দিয়েও এইরকম বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হতে পারে। অপশন এ এখানে ট্রু, বি সি ডি ই ফলস। হিস্টোলজিক্যালি বিনাইন টিউমার্স, হিস্টোলজিক্যালি বিনাইন টিউমার গুলোর মধ্যে হিস্টোলজিক্যালি বিনাইন টিউমার এর মধ্যে অ্যাস্ট্রোসাইটোমা, এইটা ম্যালিগনেন্ট
হিসেবে, মানে ম্যালিগন্যান্ট ক্যারেক্টার হিসেবে থাকে। মেনিনজিওমা, এটা হিস্টোলজিক্যালি বিনাইন। সোয়ানোমাও বিনাইন। মেডুলোব্লাস্টোমা চাইল্ডহুড টিউমার, এবং ক্রেনিওফেরিঞ্জিওমা, এটাও বিনাইন টিউমার। এটার আসলে বড় ক্লাসিফিকেশনের বক্স আছে, সেখান থেকে দেখে নিতে হবে। তবে এখানে অপশন বি, সি, ই ট্রু, এ অ্যান্ড ডি ফলস। আসলে একবার আসছে, তারপর আর আসে নাই। সো যত বড় ক্লাসিফিকেশনের লম্বা বক্স আছে সেই হিসাবে দেখতেও পারেন, আমাদের শুধু কোশ্চেনটা সলভ করলেও চলবে। বিশাল বড় বক্স একটা কোশ্চেনের জন্য। আচ্ছা, এইখানে কমন সিএনএস টিউমার অফ পিডিয়াট্রিক এজ গ্রুপ, পিডিয়াট্রিক এজ গ্রুপের ক্ষেত্রে কমন সিএনএস টিউমার কে কি। এর একটা লম্বা লিস্ট আছে। দেখেন, অ্যাপেন্ডাইরোমা, অ্যাস্ট্রোসাইটোমা, ক্র্যানিওফেরিঞ্জিওমা, মেডুলোব্লাস্টোমা, করয়েড প্লেকজাস টিউমার, অপটিক নার্ভ গ্লিওমা, তারপরে পিলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা, ব্রেইনস্টেম গ্লিওমা, মানে অনেক জায়গার গ্লিওমা। তারপরে ফিব্রিলারি অ্যাস্ট্রোসাইটোমা, বেশ কয়েকটা ভ্যারাইটির অ্যাস্ট্রোসাইটোমা, এমব্রায়োমা, দেন গ্লিও নিউরোলার টিউমার, অলিগোডেন্ড্রোগ্লিওমা, জার্ম সেল টিউমার, গ্লিওব্লাস্টোমা, মেজেনকাইমার টিউমার, প্লিওমরফিক জ্যান্থ্রোঅ্যাস্ট্রোসাইটোমা। তাহলে গ্লিওব্লাস্টোমা মাল্টিফর্মি, এটা থাকবে গ্লিওব্লাস্টোমা। এটা কিন্তু একটা পেডিয়াট্রিক নিউরো টিউমার, ট্রু। মেনিনজিওমা, এটা সাধারণত অ্যাডাল্ট। হ্যাঁ, মেনিনজিওমা কমন পেডিয়াট্রিক টিউমার না। ঠিক আছে, তাহলে এটা ফলস, এটা একটু কারেকশন করে নেবেন। মেডুলোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, হ্যাঁ, এটা পেডিয়াট্রিক চাইল্ডহুড। নিউরোব্লাস্টোমা যদিও কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বাট এখানে কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল না। হ্যাঁ, কমনলি কি আউটসাইড দ্য ক্রেনিয়াম, এটা নিউরোব্লাস্টোমা। অপটিক নার্ভ গ্লিওমা, এইটা অ্যাডাল্ট টিউমার। সো আমাদের এখানে অপশন বি, এ, সি, ডি ট্রু, বি অ্যান্ড ই ফলস, এবং বি কারেকশন, বি ফলস হবে। এখানে অনেক লম্বা লিস্ট, চাইলে এটা স্ক্রিনশট দিয়ে আপনারা কারেকশন রাখতে পারেন, যে এগুলা হলো পিডিয়াট্রিক সিএনএস টিউমার। রিগার্ডিং ব্রেইন অ্যাবসেস, কমন প্যাথোজেন স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফিলোকক্কাস, এগুলাই সবচেয়ে মোস্ট কমন প্যাথোজেনস। ট্রু। কমনলি অকার্স ইন টেম্পোরাল লোব বাই হেমাটোজেনাস রুট, এটা ফলস। কমনলি টেম্পোরাল লোবে যেই ব্রেইন অ্যাবসেস হয়, এটা লোকালি স্প্রেড করে ফ্রম সিএসওএম, ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। আমরা কিছুক্ষণ পরে যখন আইএনটি এর কোশ্চিন সলভ করতে যাব, তখন দেখবেন যে কত কোশ্চিন আছে এই সিএসওএম এর কমপ্লিকেশন, ইন্ট্রাক্রেনিয়াল এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন। তার মধ্যে একটা হচ্ছে এই সেরেব্রাল অ্যাবসেস, যেটা টেম্পোরাল লোবে হয় লোকাল স্প্রেডের কারণে। সিএসওএম কজিং সেরেবেলার অ্যাবসেস, ওটাও আছে বক্সে। ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফ্যালোস্টেটালজি, ফ্যালোস্টেটালজিতে পেশেন্টরা অনেক সময় ব্রেইন অ্যাবসেস নিয়ে আসে, কারণ এখানে একটা লার্জ ভিএসডি থাকে। তো ইমিউন, এবং এই পেশেন্ট গুলা কিন্তু কমনলি আরটিআই দেখবেন। যদি অনেক পেশেন্টের অলমোস্ট 70 to 80% বা 90% পেশেন্টকে আমরা বলতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যালোস্টেলজির পেশেন্ট সায়ানোসিস নিয়ে প্রেজেন্ট করে। তারপরেও কিছু কিছু পেশেন্ট সিনড্রোমিক বেবি, ধরেন পেশেন্টটা ডাউনের, তো পেশেন্ট প্রথমে ট্রিটেরই হয় প্রতিবন্ধী হিসাবে, এবং এই পেশেন্ট গুলো দেখবেন ওই প্রতিবন্ধী হিসেবে আরো নেগলেক্টেড কেস হিসেবে থাকে। তো যাই হোক, যে কেস গুলো থাকুক, এই পেশেন্টদের আরটিআই বা অন্যান্য যে কোনো ইনফেকশন খুব কমন। সো ইনফেক্টিভ ফোকাই বা সেপটিক ফোকাই ভিএসডি দিয়ে রাইট সাইডের অফ দ্য হার্ট থেকে, যেহেতু বড় একটা ভিএসডি থাকে, লেফট সাইড অফ দ্য হার্টে চলে আসে, এবং সেখান থেকে অ্যাওর্টা দিয়ে চলে যাচ্ছে ব্রেইনে। সো ফ্যালোসেটালজি বা টেটোলজি অফ ফ্যালোটফে ব্রেইন অ্যাবসেস একটা কমন কমপ্লিকেশন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অপশন সি ফলস, বাকি এ, বি, ডি, ই ট্রু। ক্লাসিফিকেশন মে বি ফাউন্ড ইন দ্য ফলোইং ইন্ট্রাক্রেনিয়াল টিউমার, কোন কোন ইন্ট্রাক্রেনিয়াল টিউমারে ক্লাসিফিকেশন কমনলি দেখা যায়। তো এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে,
এটা রেডিওপিডিয়া থেকে কালেক্ট করা। আপনার রেডিওপিডিয়া দেখতে পারেন, খুবই কমন সোর্স, বিশেষ করে যারা এমআরসিপি এমআরসিএস বাইরের পরীক্ষাগুলো দেয় তাদের কাছে খুব জনপ্রিয় একটা ওয়েবসাইট রেডিওপিডিয়া। সেখান থেকে দেখতে পারেন যে কোন কোন জায়গায় মানে এই টপিকটা রেডিওলজি রিলেটেড যে কোনো কোশ্চিনের খুব সুন্দর অ্যান্সার পাওয়া যাবে। যে ব্রেইন টিউমারে ক্যালসিয়াম থাকে কোন কোন কমন টিউমার, লাইক অলিগোডেন্ড্রোগ্লিওমা, ডেসমোপ্লাস্টিক ইনফ্যান্টাইল অ্যাস্ট্রোসাইটোমা, গ্লিওমা, গ্যাংলিওগ্লিওমা বা গ্যাংলিওগ্লিওসাইটোমা, ক্যাভার্নাস হেমানজিওমা, নিউরোএপিথেলিয়াল টিউমার। আর তারপর চলে আসবে অ্যাটিপিক্যাল টেরাটয়েড বা র‍্যাপটয়েড টিউমার, পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা, প্যাসিফিক সিউডোনিওপ্লাজম অফ দা নিউরোঅ্যাক্সিস। এগুলাতে এক্সট্রাক্র্যানিয়ালের মধ্যে এক্সট্রা এক্সিয়াল মানে ওগুলো ছিল প্যারেনকাইমাল, এবার এক্সট্রা এক্সিয়ালের মধ্যে মেনিনজিওমা, কন্ড্রোসার্কোমা অফ স্কালবেস, কন্ড্রোমা, কর্ডোমা, ইন্ট্রাক্রেনিয়াল ডার্ময়েড, ইন্ট্রাক্রেনিয়াল টেরাটোমা, তারপরে অ্যাডামেন্টিনোমেটাস ক্র্যানিওফিরেঞ্জিওমা বা ক্র্যানিওফিরেঞ্জিওমা মনে রাখতে পারেন, অলফ্যাক্টরি নিউরোব্লাস্টোমা, টিউবুলোনোডুলার পেরিক্যালোসাল লাইপোমা, ক্যালসিফাইং সিউডোনিওপ্লাজম বা নিউরোঅ্যাক্সিস। এগুলাতে এছাড়াও এগুলোর বাইরেও পিনিয়াল গ্ল্যান্ডের টিউমার, সেখানেও ক্যালসিয়াম ডিপোজিট হয় পিনিয়াল গ্ল্যান্ডের। তাহলে এই একটা কোশ্চেন 2011 সালে আসছিল। আমি বলেছিলাম ক্লাসের শুরুতেই যে 11, 12, 13 সাল দিককার একবার করে একটা কোশ্চিন আসছে, এবং এইটা একটা করে কোশ্চিন পড়ার জন্য যেই সলভটা পড়তে হয় ভালো লোড পড়ে যায় ব্রেনের উপরে। ঠিক আছে, দেখেন মেনিনজিওমাতে ট্রু থাকবে, গ্লিওব্লাস্টোমা মাল্টিফর্মিসে সাধারণত এরকম দেখা যায় না, অ্যাপেন্ডাইমোমাতে দেখা যায়, অলিগোডেন্ড্রোগ্লিওমা অ্যাস্ট্রোসাইটোমাতে দেখা যায়। এই দুটো ফলস ছিল, কারেকশন ট্রু হবে। তাহলে এখন অপশন বি শুধুমাত্র এখানে ফলস, অপশন এ সি ডি ই, এই যে অ্যাপেন্ডাইমোমা, এই যে মেনিনজিওমা, এছাড়াও অ্যাপেন্ডাইমোমা, এগুলাতে কমনলি দেখা যায়। গ্লিওব্লাস্টোমাতে ক্যালসিফিকেশন দেখা যায় না, এ সি ডি ই ট্রু। নিউরোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা কমনলি অকার্স ইন চিলড্রেন। ওই যে 0 থেকে 1 কমন চাইল্ডহুড টিউমারের যে বক্স আছে দেখবেন, এই যে। এবং নর্মাল ডিস্ট্রিবিউশন দেখেন কোথায়, নেকের দিকে, সেখানে কোথায় সার্ভাইকাল ভার্টিব্রাতে বা এর অ্যারাউন্ডে সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, সেসব রিজিয়নে হতে পারে। চেস্টের দিকে থোরাসিক বা ডরসাল সিম্প্যাথেটিক ট্রাঙ্কের দিকে এদিকে হতে পারে, রিবসে এখানে আসতে পারে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড মানে অ্যাড্রিনাল মেডুলাতে আর কি মোস্ট কমন সাইট এখানে, পেলভিসে, লাম্বার ভার্টিব্রা বা এখানে সিম্প্যাথেটিক চেইন এই দিকে আসতে পারে। কোন এগুলো হচ্ছে কমন সাইট অফ neuroblastoma. May differentiate into a benign tumor. True, is more common in adrenal medulla, almost 70 to 75%. Neuroblastoma হচ্ছে adrenal medulla তে। May arise from the floor of the fourth ventricle. False, এটা নিউরোব্লাস্টোমা ইন্ট্রাক্রেনিয়াল কোনো টিউমারই না, সোজা কথা বাচ্চাদের ক্ষেত্রে। এক্সট্রাক্রেনিয়াল মানে স্পাইনাল কর্ড ডিস্ট্রিবিউশন তো দেখেছেন। মে অ্যারাইজ ফ্রম দ্য সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, এই যে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া থেকে সিম্প্যাথিক ট্রাঙ্ক, প্রায় সব রিজিয়ন থেকে এটা হতে পারে কম বেশি। তাহলে আমাদের এখানে অপশন ডিটা শুধুমাত্র ফলস, বাকি এ বি সি ই চারটাই ট্রু। ভার্টিব্রাল কলাম অ্যান্ড স্পাইনাল কর্ড, এই রিলেটেড কোশ্চিন, এই যে বললাম দেখেন 17 সালের কোশ্চিন, এরপরে আরো পাবেন এদিকে 17 সালের কোশ্চিন, 14 সালের দিককার কোশ্চিন। তো রিসেন্ট ইয়ারে বেশিরভাগ কোশ্চিন গুলো হলো ট্রমার কোশ্চিন, মানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। স্যাররা কিন্তু একদম প্র্যাকটিক্যাল যে কোশ্চিন গুলা সেগুলো দিচ্ছে, লাইক আপনার সাবআরাকনয়েড হেমোরেজ, সাবডুরাল হেমোরেজ, এপি এক্সট্রাডুরাল হেমোরেজ, কমন ট্রমার যেগুলো হয়, অথবা স্পাইনাল কর্ডের কোন এক সেগমেন্ট নিয়ে। এই এই ছবিটা ডেভিডসন থেকে দেওয়া। ডেভিডসনের এই জিনিসটা ভালো আছে, মেডিসিন ফ্যাকাল্টিতেও আসে, সার্জারি ফ্যাকাল্টিও আছে। তো আমাদের রেজোনেন্স কোশ্চিন ব্যাংকের সলভেও এই ছবিটা দেওয়া আছে।
বা বাজারে যে কোনো কোশ্চেন ব্যাংকে দেখলেন এই ছবিটাই দেওয়া আছে। মানে সার্জারি ফ্যাকাল্টির হলেও ডেভিডসনের এই বক্সটা পড়ে যাওয়া আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং যে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিতে চান, এমআরসিএস, এফসিপিএস বা এমএস, ডিপ্লোমা, যে ফ্যাকাল্টি দিতে চান সার্জারি, এই বক্স আপনাকে দেখে যেতেই হবে। ঠিক আছে, এফসিপিএস এও এটা থেকে এসবি আসে যে কি হয়। তো দেখেন L3 L4 যদি ডিস্ক লেভেল বা ইন্টারভার্টিবাল ডিস্ক L3 আর L4 এর মাঝে ডিস্কটা হার্নিয়েশন হয়, কোন রুটে যাবে? L4। L4 L5 হলে L5 এ, আর L5 S1 এ হলে S1। তার মানে জাস্ট তার পরের লেভেলের রুটে যায় চাপ দিবে। ঠিক আছে, তো L4 এর রুট গেলে কোথায় সেন্সরি লস হবে? এই যে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থাই, এবং তারপরে নিয়ের মিডিয়ালি চলে যাবে। L5 এ ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দা লেগ এখানে চলে আসে। S1 আসলে এটাও পোস্টোল্যাটারাল অ্যাসপেক্ট অফ ফুট, লেগ এবং থাই উপর দিকেও লম্বা একটা চিকন একটা এরিয়া দিয়ে চলে যাবে। মাসল উইকনেস, L4 গেলে নি এক্সটেনসর গ্রুপের মাসেল গুলা, L5 গেলে অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন এবং অ্যাঙ্কেল ইনভার্সনের যে মাসেল গুলা সেগুলা প্যারালাইজড হবে। আর S1 গেলে প্লান্টার ফ্লেকশনের মাসেল গুলা উইক হবে। L4 রুট গেলে নি রিফ্লেক্সটা লস থাকবে, L5 গেলে নান, S1 গেলে অ্যাঙ্কেল জয়েন্ট, মানে অ্যাঙ্কেল রিফ্লেক্স আমরা যেটা দেখবো সেই রিফ্লেক্সটা ডিমিনিশড আর অ্যাবসেন্ট থাকে। এখন আমরা দেখি যে রাইট সাইডের ডিস্ক হার্নিয়েশন L5 S1। তো ডিস্ক হার্নিয়েশন এইগুলা হলে রাইট সাইডে ডিস্ক হার্নিয়েশন হচ্ছে লো ব্যাক পেইন, রাইট সাইডে সাইটিকা, এটা থাকবেই যেহেতু ডিস্ক হার্নিয়েশন হয়েছে। উইকনেস অফ ডরসিফ্লেকশন অফ রাইট ফুট, এটা ফলস। এটা প্লান্টার ফ্লেকশন, এই যে প্লান্টার ফ্লেকশনের উইকনেস হবে। এ ডিমিনিশড রাইট অ্যাঙ্কেল জার্ক, ট্রু। লস অফ সেন্সেশন অফ দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য রাইট ফুট, ফলস। এটা ল্যাটারাল অ্যান্ড পোস্টিরিয়র অ্যাসপেক্ট, ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য রাইট ফুট এবং পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ লেগ অ্যান্ড থাই, সেখানে লস অফ সেন্সেশন হবে। লস অফ রাইট সাইডেড নিজার, ফলস। সেটা যাবে কোথায়? L4 রুট যদি যায়। তাহলে আমরা এখানে পেলাম অপশন AC ট্রু, BDE ফলস। এবং এই বক্সটা ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টারদের পরীক্ষা হলে পর্যন্ত পড়তে হবে। এর সাথে ব্রাউন সিকোয়ার্ড মানে হেমিসেকশন, এটা আমাদের কোশ্চেনটা কি ছিল? রাইট সাইডে ডিস্ক হার্নিয়েশন হয়েছে। সো এই ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোমটা কি? ল্যাটারাল কোর্ড কম্প্রেশন অর হেমিসেকশনের এট দ্য লেভেল, বিলো দ্য লেভেল, অ্যাবাভ দ্য লেভেল। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে বিলো দ্য লেভেলে কি চেঞ্জ হয়। সেম সাইডের ইপসিল্যাটারাল আপার মোটর নিউরন বা স্পাস্টিক প্যারালাইসিস হবে। ইপসিল্যাটারাল লস অফ সেন্সেশন অফ পোস্টেরিয়র কলাম, পোস্টেরিয়র কলাম মেডিয়াল মেনিসকাস সিস্টেম যে সেন্সেশন গুলো নিয়ে যায়, লাইক ট্যাকটাইল লোকালাইজেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, সেন্স অফ পজিশন, সেন্স অফ ভাইব্রেশন, ফাইন টাচ। আর কন্ট্রালেটারাল সেন্সেশন লস হবে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক দিয়ে যেগুলো যায়, সেটা ক্রুড টাচ পেইন, মানে অ্যান্টেরোল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক কন্ট্রালেটারাল অপোজিট সাইডে ক্রুড টাচ পেইন টেম্পারেচার এইগুলা খুবই ইম্পর্টেন্ট। বিলো দ্য লেভেল 5 স্টার। ট্রান্সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড এট C6 লেভেল, C6 লেভেলে ট্রান্সেকশন হয় তাহলে কি কি জিনিস আমরা দেখতে পাবো? তো কি কি জিনিস আমরা একটু দেখি। নার্ভস এফেক্ট দ্য রিস্ট জয়েন্ট, কারণ কি আমাদের ওই যে C4 C5, আর্মের এখানে C4 C5 গেল, তারপরে আমাদের হাতের দিকে আসলে C6। সো এই রিজিয়নটা এফেক্ট হবে রিস্ট এক্সটেনশনে, এই লেভেলে। প্যারালাইসিস অফ হেড, হ্যান্ডস, ট্রাঙ্ক, লেগস। ঠিক আছে, মানে হাত, তারপরে বডি, লেগস এইদিকে যাবে। আপার আর্মের কিছুটা অংশ স্পেয়ার করে যাবে, যেখানে C4 C5 দিয়ে সাপ্লাই পাচ্ছে। শুড বি এবল টু বেন্ড রিস্ট ব্যাক, রিস্টকে ব্যাক বেন্ড করতে পারবে। ক্যান স্পিক অ্যান্ড ইউজ ডায়াফ্রাম বাট ব্রিদিং উইল বি উইকেন্ড, কারণ কি C4 C5 C3 C4 C5 এইগুলা দিয়ে কিন্তু সাধারণত ডায়াফ্রামের মাসল ইয়ে করে, বাট ব্রিদিং, অন্যান্য যে আমাদের ট্রাঙ্কের যে মাসল সেগুলো যেহেতু প্যারালাইজড হবে, সো ব্রিদিং উইল বি উইকেন্ড, বাট ডায়াফ্রাম কিন্তু কাজ করছে। Can move in and out of wheelchair and bed with assistive equipment, may also be able to drive an adaptive vehicle, little or no voluntary control of bowel and bladder, but may be able to manage their
own with special equipment, but usually little or no voluntary control. বাউল ব্লাডার সাধারণত কোনো কন্ট্রোল থাকে না। ঠিক আছে, তাহলে দেখেন ইমিডিয়েট স্পাস্টিক প্যারালিসিস অফ দ্য এক্সট্রিমিটিস ফলস। আমার কি সব এক্সট্রিমিটিসই হবে? আপার লিম্বের কিন্তু কিছুটা স্পেয়ার করে যাবে, সো এটা ফলস। আর এটা ইমিডিয়েটলি হয় না, কিছু সময় নেয়। তারপর ডায়াফ্রামেটিক ব্রিদিং অনলি। হ্যাঁ, ডায়াফ্রামেটিক ব্রিদিং অনলি তা হচ্ছে না। এই যে ক্যান স্পিক অ্যান্ড ইউজ ডায়াফ্রাম, ব্রিদিং উইল বি উইকেন্ড, বাট আরো কিছু, মানে শুধুমাত্র ডায়াফ্রামই না, তার হেল্প করা যে স্ক্যালেনিক গ্রুপ যারা আছে এরা তো স্পেয়ার করবে, শুধু ডায়াফ্রামেটিক ব্রিদিং অনলি না। সো এটা ফলস। ইউনারি রিটেনশন, মানে স্পাইনাল কর্ডেরও আবার আপার এবং লোয়ার ভ্যারাইটি আছে। যদি C6 বা C5 এর উপরে যেত, তাহলে দেখা যাচ্ছে তখন C4 ইন্ট্যাক্ট থাকে। ঠিক আছে, C3 C4 এ যদি ইন্ট্যাক্ট থাকে তখন তাহলে ডায়াফ্রামেটিক ব্রিদিং অনলি হয়ে যায়। ঠিক আছে, তবে C5 C6 এর নিচে যেহেতু ইনজুরি, মানে মেইনলি লেশনটা লোয়ার মোটর লোয়ার নিউরন, লোয়ার মোটর নিউরন টাইপ প্যারালাইসিস হচ্ছে, সেক্ষেত্রে কিছুটা স্পেয়ার করবে। ইউরিনারি রিটেনশন ট্রু, প্যারালাইটিক আইলিয়াস ট্রু, এটা কারেকশন করে নেবেন, এটা ট্রু হবে, এটা ফলস দেওয়া ছিল। এক্সাজারেটেড নি জার্ক ট্রু, তাহলে এখানে অপশন সি ডি ই ট্রু, এ এন্ড বি ফলস। এবং এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও আপনি অনলাইনে সার্চ দিলে ক্লিনিক্যাল ফিচার্স অফ ট্রান্সেকশন অফ ডিফারেন্ট লেভেল অফ স্পাইনাল কর্ড, এটা দিলেই প্রথম যে ওয়েবসাইটটা আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এরকম হাই সার্ভাইকাল, লো সার্ভাইকাল, ডরসাল, লাম্বার, স্যাক্রাল, এরকম বিভিন্ন এরিয়া ভাগ করা আছে। আমার সাজেশন থাকবে যে আপনি সেটা অবশ্যই দেখবেন। ঠিক আছে, আমরা কোশ্চিন সলভ তো এখানে করেছি। আর তার আগের এই ছবিটা তো বলেছি ইনফিনিটি স্টার। রিগার্ডিং রিপেয়ার অফ পেরিফেরাল নার্ভ ফলোইং ইনজুরি, এই যে বললাম পুরাতন সালের কিছু কোশ্চিন, একটা করে কোশ্চিন রাখছে আর আপনাকে অনেকগুলা করে ইনফরমেশন মুখস্থ রাখার জন্য বলেছে। এখানে আমরা কিছুটা পড়ি যে কিভাবে নার্ভ রিপেয়ার কিভাবে কি করা হয়, সেই রিলেটেড একটু পড়াশোনা করি। যে প্রাইমারি রিপেয়ার ইজ দ্য অপটিমাল অ্যাপ্রোচ অফ পেরিফেরাল নার্ভ ইনজুরিজ টেকিং প্লেস উইদিন দ্য ফার্স্ট কাপল অফ ডেজ। লাইক যে পেশেন্ট সকালে একটা ট্রমা নিয়ে প্রেজেন্ট হলো, ধরুন অ্যাক্সিডেন্টাল গ্লাস কাট ইনজুরি নিয়ে প্রেজেন্ট করলো, আর্টারি ইনজুরি আছে, নার্ভ ইনজুরি আছে। কমন প্রিন্সিপালটা হলো আর্টারি আর নার্ভ ইনজুরি একসাথে রিপেয়ার করে ফেলা, তাহলে বেটার আউটকাম। কারণ সেকেন্ডারি রিপেয়ার যেটা আমরা 1 উইক আর মোর আফটার দ্য ইনজুরি যেটা করব, সেটার আউটকামটা প্রাইমারি রিপেয়ারের মতো অত ভালো না। পার্শিয়াল ইনজুরি, 15% of the injury as a consequence of stress or contusion are commonly managed with secondary repair. For complete injury, the method of repair depends on what is found during exploration. If the epineurium is found to be neatly divided, then primary repair without tension is usually undertaken. এই যে একটা উদাহরণ দিয়েছি না, গ্লাস কাট ইনজুরি একদম নিটলি ডিভাইডেড থাকে। এবং আমার নিজের কার্ডিওভাস্কুলার সার্জারি ভাস্কুলার 6 মাস এক্সপিরিয়েন্স আছে, এরকম গ্লাস কাট ইনজুরি বা মেশিনারি ইনজুরিতে প্রচুর আসে। আমরা এপিনিউরিয়াম টু এপিনিউরিয়াম সুন্দর করে অ্যানাস্টোমোসিস করে দিই। ঠিক আছে, প্রাইমারি রিপেয়ার খুব ভালো আউটকাম আসে। এবং খেয়াল রাখতে হবে উইদাউট এনি টেনশন। এবং নার্ভ রিপেয়ার করার আগে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আর্টারিটা রিপেয়ার করে নিতে হবে। বিশেষ করে আলনার নার্ভ এবং আলনার আর্টারি একদম পাশাপাশি থাকে। তো আলনার আর্টারি ইনজুরি হয়েছে, আলনার নার্ভ ইনজুরি হয় না এরকম গ্লাস কাট বা মেশিনারি ইনজুরিতে, দ্যাটস ভেরি রেয়ার। ঠিক আছে, সো একসাথে রিপেয়ার করে দিতে পারলে ভালো। আর বেস্ট আউটকাম হয় অর্থোপেডিক ভাস্কুলার সার্জন একসাথে কাজ করলো, টেন্ডন, নার্ভ, ভেসেল সব একসাথে রিপেয়ার হয়ে গেল। বাট ইফ দ্য ইন্ডস আর র্যাগড দেন ড্রাফট মে বি রিকোয়ার্ড। কারণ আপনি র্যাগড মার্জিন নার্ভের, অনেক সময় নার্ভের যদি অল্প একটু আপনি কেটেও নেন, মানে ইন দুইটা পাশে র্যাগ থাকলে আপনি স্মুথ করে নিলেন জাস্ট একটু ইনটা, আর্টেরিওটমি করার আমাদের ফাইন সিজার থাকে, পট সিজার থাকে, সেটা নিয়ে খুব সুন্দর করে আমরা ইয়ে করে দুইটা ইনটা আমি স্মুথ করে কেটে আমরা ইনটু ইন এই এপিনিউরিয়াম দিয়ে এপিনিউরিয়াম কভার করতে পারি। তবে আরো কিছু তবে আছে, দেখেন কিছু স্টেপ আছে, একটা প্রিপারেশন, যে আমরা যদি কোনো নেক্রোটিক টিস্যু থাকে সেগুলো সরাই দিব, আমরা একদম হেলদি টিস্যু নিব। অ্যাপ্রক্সিমেশন, ইন্ড আর মোবিলাইজড and brought together leaving a minimal gap, applying appropriate tension.
Tension-less repairs have shown to have better outcome. During approximation, the nerve ends can be mobilized and extensively intrafascicular dissection should be avoided. হ্যাঁ, মানে আমাদের এই ছোট ছোট নার্ভের মধ্যেও বাইরের শীতটা কেটে যায়। দেখবেন যে ছোট ছোট আলাদা মোটা মোটা ফাইবার, মানে মোটা মোটা ফাইবার, মানে কি আপনি তো একদম অরিজিনাল নার্ভের ফাইবার তো দেখতে পাচ্ছেন না। তো ইন্ট্রাফেসিকুলার ডিসেকশন হয়, মানে কিছু নার্ভ ফাইবার নিয়ে একটা কাভার দিয়ে ইন্ট্রাফেসিকুলার, তার সবচেয়ে বাইরে পুরো নার্ভটা একটা এপিনেউরিয়াম দিয়ে কাভার করা থাকে। তো আমরা সাধারণত এপিনেরিয়াম থেকে এপিনেরিয়াম বাইট দিয়ে অ্যানাস্টোমোসিস করি, পরে এটা রিপেয়ার অটোমেটিক্যালি ইনটু ইট মিলে যাবে, ঠিক আছে। আর অ্যাভয়েড করতে হবে ইন্ট্রাফেসিকুলার ডিসেকশন। আর যদি বড় কোনো নার্ভ থাকে, যেমন পায়ের সাইটিক নার্ভ, অনেক মোটা সাইটিক নার্ভ যদি থাকে, তো সেক্ষেত্রে আপনি ইন্ট্রাফেসিকুলার যে লেয়ার গুলো আছে সেটা দিয়ে আপনি রিপেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বাইরে আবার এপিনিউরিয়াম ক্লোজ করে দিতে পারেন। ব্লাড ভেসেল মাস্ট বি অ্যালাইনড and proper rational alignment undertaken. Maintenance key, the nerve repair is maintained by stitches into the epineurium, commonly 9010 non-absorbable suture, মানে proline. It is the epineurial repair that keeps the repair together. The suture need to be placed to avoid malrotation to the nerve ends. Sometimes individual fascicular group are identified for attachment. Group fascicular nerve repair. These types of repair usually prefer large nerves where sensory and motor fibers can be repaired separately. তাহলে আমরা নার্ভ রিপেয়ারের লম্বা একটা প্রিন্সিপাল পড়ে ফেললাম। ঠিক আছে, এবার কোশ্চেন সলভে যাই। যে প্রাইমারি নার্ভ রিপেয়ার গিভস বেটার রেজাল্ট দেন দ্য ডিলেড প্রাইমারি, ট্রু। নার্ভ রিপেয়ার শুড বি ডান ইফ দ্য গ্যাপ ইজ লেস দেন 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার বিশাল গ্যাপ, ঠিক আছে, সো এটা ফলস। আমরা নার্ভ রিপেয়ার করবো না, এখন নার্ভের আমরা গ্রাফট করব। নার্ভ রিপেয়ার ইউজুয়ালি গিভস বেটার রেজাল্ট দেন গ্রাফট, ট্রু। রিপেয়ার অফ পিওর মোটর গিভস বেটার রেজাল্ট দেন দ্য মিক্স নার্ভ, ট্রু। কারণ আমরা যেটা একটা পিওর মোটর নার্ভ, ঠিক আছে, সেটা রিপেয়ার করলে কোন ফাইবার সাথে ফাইবার এটাতে খুব একটা টেনশন নেই, এপিনিউরিয়াম থেকে এপিনিউরিয়াম দিয়ে দিলাম। বাট ফিক্স মিক্স নার্ভের ক্ষেত্রে এই যে নার্ভের রোটেশন বা ফেসিকুল গুলা যদি ডিসঅ্যালাইনমেন্ট হয়, আমরা হয়তো মোটর থেকে মোটর, সেন্সরি থেকে সেন্সরি মিলাতে পারি না, বাট মিক্স নার্ভের ক্ষেত্রে এটা মিলানো সম্ভব না, কিন্তু আউটকামটা খুব একটা ভালো আসে না, পিওর মোটরের মতো অতটা ভালো আসে না, এটা বলছি। Epidural nerve repair gives better result than fascicular nerve repair. False. Fascicular nerve repair better outcome দিবে, বাট এটা পসিবল না নর্মালি। ঠিক ছোট ছোট নার্ভের ক্ষেত্রে ইনজুরিটা বেশি হয়। তো এই আগেই যেরকম বললাম, লার্জ নার্ভ যদি সাইটিক নার্ভ, এন্ট্রোটিবিয়াল নার্ভ, এরকম বড় বড় যদি নার্ভ হয়, সেটা আমরা ফেসিকুলার নার্ভ, হ্যাঁ, আমরা যে যে ম্যাগনেটিক লুপ, হ্যাঁ, ম্যাগনিফাইং লুপ যে পড়ি, ম্যাগনিফাইং লুপ পরে সেখানে ফেসিকল টু ফেসিকল আমরা রিপেয়ার করে পরে এপিনিউরাল রিপেয়ার করে দিলাম, টুগেদার নার্ভ ইন্ডিকো টুগেদার থাকে, সেটা আমরা বেটার আউটকাম পাবো এপিনিউরাল রিপেয়ারের থেকেও। সো আমাদের এখানে অপশন এ সি ডি ট্রু, বি অ্যান্ড ই ফলস। ইন্টারভার্টিবল ডিস্ক, a largely composed of hyaline cartilage, false. The vertebral disc হচ্ছে fibrocartilage. Annulus fibrosus is formed of elastic tissue, false. এখানে আমাদের ফাইব্রোকার্টিলেজ থাকে, ইলাস্টিক টিস্যু থাকে না, মানে ইলাস্টিক কার্টিলেজ থাকে না। যদি এটা এরকম হতো যে এর আশেপাশে কিছু ইলাস্টিক ফাইবার থাকে, যেরকম লিগামেন্টাম ফ্লাভাম, হ্যাঁ, ইন্টারস্পাইনাস লিগামেন্ট, সুপিরিয়র ইনফিরিয়র ইন্টারস্পাইনাস লিগামেন্ট, তাহলে এটা আমরা চিন্তা করতে পারতাম যে এগুলা দিয়ে অ্যাটাচমেন্ট থাকে, বাট নট ফর্ম, ঠিক আছে। কন্ট্রিবিউট টু 1/4 অফ দ্য লেন্থ অফ দ্য ভার্টিবল কলাম, ট্রু। কোন কোন যে বইয়ে লেখা 1/4, কোন কোন বই লেখা 1/5 কন্ট্রিবিউট করে ভার্টিবল কলামে। আর ফাউন্ড ইন অল রিজিয়নস অফ দ্য ভার্টিবল কলাম, ফলস। স্যাক্রাল, কক্সিজিয়াল এই রিজিয়নে কিন্তু কোনো ইন্টারভার্টিবল ডিস্ক নাই, সো ফলস। মে কম্প্রেস দ্য স্পাইনাল কর্ড হোয়েন ইনজিউরড, ট্রু। খুব সহজ কোশ্চিনটা, তাহলে এখানে আপনার অপশন সি এন্ড ই ট্রু, এ বি ডি ফলস। এবং নিউরোসার্জারি পোর্শন থেকে এই কয়েকটা কোশ্চেনই আমাদের প্রিভিয়াস কোশ্চেনে সলভ ছিল। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, যে ট্রমা, সাবঅ্যারাকনয়েড, সাবডুরাল, এক্সডুরাল হেমোরেজ এবং স্পাইনাল কর্ড ইনজুরি কোশ্চেন গুলা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট।
নেক্সট টপিক আমরা কথা বলবো হচ্ছে সিবিটিএস সিস্টেম নিয়ে। নিউরোসার্জারি শেষ, সিবিটিএস, তারপরে আমরা চলে যাব হচ্ছে ইএনটি পোর্শনে, আইএনটি পোর্শন। সলিটারি পালমোনারি নোডিউল, অর্থোপেশাল কোশ্চিন, রেসিডেন্সি 2024-এর কোশ্চিন। সলিটারি পালমোনারি নোডিউল মে বি ডিউ টু, এই কোশ্চেন সাধারণত মেডিসিন ফ্যাকাল্টিতে বেশি আসে। রেসিডেন্সি 2024-এর কোশ্চেনের মধ্যে আছে। আমরাও সিবিটিএস পোর্শনে যেহেতু থোরাক্স থোরাসিক সার্জারি পোর্শনের মধ্যেও এটা একটা টপিক ইনক্লুডেড আছে। কোশ্চেনের অ্যান্সারটা আছে ডেভিডসনে, যে এরকম সলিটারি নোডিউল। সলিটারি নোডিউলটা কি? একটা সার্কুলার, রাউন্ডেড অর ওভাল নোডিউল উইন দ্য লাং প্যারেনকাইমা, তার সারাউন্ডিংস এ নর্মাল প্যারেনকাইমা থাকবে। ঠিক আছে, এরকম একটা নোডিউলকে বলা হচ্ছে প্যারেনকাইমাল সলিটারি পালমোনারি নোডিউল। ঠিক আছে, কি কি কারণে এটা হতে পারে? তার মধ্যে নিওপ্লাস্টিক কিছু কজ আছে, লাইক লাং ক্যান্সার, মেটাস্টেসিস, লিম্ফোমা, কার্সিনয়েড, হেমাটোমা, ফাইব্রোমা, নিউরোফাইব্রোমা, ব্লাস্টোমা, সার্কোমা, ইনফেকশনস কজ বাই ব্যাকটেরিয়া বা টিউবারকুলোসিস বা নোকার্ডিওসিস, এগুলা দিয়েও হতে পারে। ফাঙ্গাল বল, ফাঙ্গাল বল লাইক হিস্টোপ্লাজমোসিস, ককলিডিওমাইকোসিস, প্লাস্টোমাইকোসিস, ক্রিপ্টোকক্কোসিস, এগুলা কারণ হতে পারে। এছাড়াও লাং অ্যাবসেস, রাউন্ড নিউমোনিয়া, হাইড্রাটিস সিস্ট, এগুলাও এরকম সলিটারি পালমোনারি নোডুল হিসেবে প্রেজেন্ট করে। তো মোস্ট কমনলি 95% এরকম সলিটারি পালমোনারি নোডিউলের কজ হচ্ছে ম্যালিগনেন্স। তাছাড়াও হতে পারে গ্যানুলোমা লাইক টিবি, নোকার্ডিওসিস, এই গ্যানুলোমা দিয়ে হয় সাধারণত। তাহলে টিউবারকুলোসিস, এটা ট্রু হবে, কোনটাই কারেকশন? টিউবারকুলোসিস ট্রু হবে। নিউরোফাইব্রোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, লিম্ফোমা, এগুলো ট্রু। সার্কোইডোসিস ফলস। তাহলে অপশন এ বি সি ডি চারটাই ট্রু, ই ফলস। প্রথম কোশ্চেন টিউবারকুলোসিস, এই যে দেখেন, এই যে টিউবারকুলোসিস ইনফেকশন কজ বাই ব্যাকটেরিয়া, এটা কিন্তু ট্রু হবে। ফলস দেওয়া ছিল, কারেকশন। যারা ক্লাসে আছেন অথবা রেকর্ডেড দেখবেন, এটা কারেকশন। অপশন কোশ্চেন ওয়ান এর অপশনে ট্রু। ক্লিনিক্যাল ফিচার অফ মেডিস্টেনাল ম্যালিগনেন্ট মেডিস্টেনাল ইনভেশন। ঠিক আছে, তো এটা ম্যালিগনেন্ট মেডিস্টেনাল ইনভেশন, কোন চেস্টের মধ্যে কোনো টিউমার, লাইক ধরেন লাং টিউমার, অথবা মেডিস্টেনামের মধ্যে কোনো মাস, সেটা সারাউন্ডিং স্ট্রাকচারের উপরে যদি কোনো প্রেসার দেয়, তাহলে সেটাই হচ্ছে এই মেডিস্টেনাল ইনভেশনের ক্লিনিক্যাল ফিচার। এখন ধরেন একটা প্যানকোস টিউমার, তার একটা কমন সিনড্রোম, হর্নর সিনড্রোম। আমাদের যে সিম্প্যাথিক চেইনে যে চাপ, প্রেসার পড়ার কারণে যে সিমটমটা তৈরি হয়, এটা আমরা জানি। টু, মেডিস্টেনাল ইনভেশন, ম্যালিগনেন্ট মেডিস্টেনাল ইনভেশন, যদি সেই টিউমারটা প্লুরাতে ডিপোজিট হয়, তাহলে প্লুরাল ইফিউশন হিসাবে কিন্তু প্রেজেন্ট করে, এটা ট্রু। বোভাইন কফ, ঠিক আছে, কফ, হর্সনেস অফ ভয়েস, এগুলা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। ফেনিক নার্ভের উপর যদি কোনো চাপ দেয়, তাহলে ডায়াফ্রামেটিক প্যারালাইসিস হিসেবে প্রেজেন্ট করবে, এআরডিএস হিসেবে প্রেজেন্ট করে না। ঠিক আছে, আমরা জানি এআরডিএস ইজ এ ডিফারেন্ট একটা সিনারিও। ঠিক আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, বাট এআরডিএস এর আলাদা ডেফিনেশন আছে, সেগুলো আমরা মোটামুটি জানা। তো অন্যান্য ম্যালিগন্যান্ট মেডিস্টিনাল ইনভেশনের সিকুয়েলি হিসেবে এআরডিএস হতে পারে, বাট ম্যালিগন্যান্ট মেডিস্টিনাল ইনভেশনের ক্লিনিক্যাল ফিচার এআরডিএস না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অপশন এ বি সি ডি ট্রু, ই এখানে ফলস। ক্লিনিক্যাল ফিচার অফ কার্ডিয়াক টেম্পোনেট, কার্ডিয়াক টেম্পোনেটের কি কি ফিচার নিয়ে প্রেজেন্ট করে? আমরা জানি যে পেরিকার্ডিয়াম যে হার্ট যখন কাভার্ড থাকে, এর মাঝে কিছুটা ফ্লুইড থাকে, খুবই অল্প অ্যামাউন্টের। এখন সাডেন যদি এখানে কোনো ফ্লুইড অথবা ব্লাড অ্যাকুমুলেট হয়, তখন কিন্তু পেরিকার্ডিয়ামটা স্ট্রেচ হওয়ার সময় পায় না।
ফলে হার্টের উপরে চাপ দেয়, আলটিমেটলি ভেনাস রিটার্ন কমে, কার্ডিয়াক আউট কমে। এখানে কিছু কজ দেওয়া আছে। ফিচার গুলা কি কি? হাইপোটেনশন, ওয়াইডেন্ড কার্ডিয়াক ডালনেস, তার মানে আমাদের কার্ডিওমেগালি এক্সরে দেখতে হলে কার্ডিওমেগালি পাবো। মাফল্ড অর ডিক্রিজড হার্ট সাউন্ড, অস্কালটেট করতে গেলে হার্ট সাউন্ডটা খুব ডিমিনিশ পাবো। ইনক্রিজড ভেনাস প্রেশার, মানে হার্টের উপর চাপ দিচ্ছে ফলে রেইজ জেভিপি পাবো। পালসাস প্যারাডক্সাস, কিরকম? পালস বিকাম উইকার অন ইন্সপিরেশন দেন এক্সপিরেশন, যেটা আসলে উল্টা হওয়ার কথা ছিল। ইন্সপিরেশনের সময় পালসটা স্ট্রঙ্গার হওয়ার কথা ছিল, এই জন্য এটা প্যারাডক্সাস। ইন সিভিয়ার কেস হার্ট ইজ আনএবল টু এক্সপান্ড কজিং শক, এটা কি? অবস্ট্রাকটিভ শক করবে, অফেন সাডেন ডেথ। ফিক্স ট্রায়াড কি কি? আগে বলেছিলাম কুশিং ট্রায়াড, সেটা হচ্ছে রেইজ আইসিপি, ওখানে যে এখানে হচ্ছে বেক্স ট্রায়াড, হাইপোটেনশন, মাফলড হার্ট সাউন্ড, রেইজ জেভিপি, এই তিনটা হচ্ছে বেক্স ট্রায়াড। প্রেশার কম থাকবে, হাইপোটেনশন, মাফলড হার্ট সাউন্ড, সাউন্ড কম শুনতে পাবো, আর হার্টের উপর চাপ দেওয়ার কারণে রেইজ জেভিপি, বেক্স ট্রায়াড। এক্সরে টেস্ট করলে কার্ডিওমেগালি পাওয়া যাবে। এছাড়াও যদি আমরা ইকো করি, ইউএস মানে তো ওয়ান কাইন্ড অফ ইকো আল্ট্রাসাউন্ড, এটা আমরা ইকো করে ডায়াগনোসিস করবো। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস টেনশন নিউমোথোরাক্স সিমিলার প্যাটার্ন নিয়ে প্রেজেন্ট করতে পারে। শুধু টেনশন নিউমোথোরাক্সে এই মাফল্ড হার্ট সাউন্ড থাকে না, কারণ হার্টের আশেপাশে তো কোনো পানি নেই, ওখানে অ্যাপেক্সটা শিফটেড থাকে, ট্রাকিয়া শিফটেড থাকে, এইগুলাই। বাট অনেকগুলো ফিচারই কম বেশি একই রকম। কার্ডিয়াক রেইজ সিস্টোলিক ব্লাড প্রেশার ফলস, এখানে হাইপোটেনশন থাকবে। ব্রাডিকার্ডিয়া ফলস, এটা কি থাকবে? টাকিকার্ডিয়া। ওরিগানস পালস, এটা এআর এর ফিচার্স, নট কার্ডিয়াক টেম্পোনেন্ট। ফেইন্ট হার্ট সাউন্ড ট্রু, হাই জেভিপি ট্রু, তাহলে ডি এন্ড ই ট্রু, এবিসি ফলস। কোশ্চিন 2024 সালে দেখেন, আহ, a 32-year-old male admitted having stabbed in the chest stabbed হয়েছে। Examination, he is well alert, coherent, he has engorged neck vein, but there is GBP, pulse 140 beats per minute, tachycardia, blood pressure 90/60, অলমোস্ট বলা যায় যে হাইপোটেনশন। ইয়াং পেশেন্ট জন্য এখনো মেইনটেইন করছে। হি হ্যাজ নর্মাল ব্রেথ সাউন্ড নর্মাল। আফটার 15 minutes of admission he had a cardiac arrest হয়ে গেল। হোয়াট ইজ মোস্ট লাইকলি কজ দিস কার্ডিয়াক অ্যারেস্ট লেটলি? কেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে? কার্ডিয়াক ট্যাম্পোনেট, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, হাইপোভলিউমিয়া, টেনশন নিউমোথোরাক্স, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। তাহলে কি? রেইজ জেভিপি, হাইপোটেনশন, টাকিকার্ডিয়া, আর স্ট্যাব ট্রমাটিক কারণ আমরা, তাহলে কজ কি? কার্ডিয়াক ট্যাম্পোনেট, অপশন এ। লাস্ট সেশনে এখন ধরেন এরকম একটা সেশন, একটা পেশেন্ট আসছে ফল ফ্রম হাইট, আপনি এক্সরে দেখলেন তারপর একটা রিব ফ্র্যাকচার আছে, তারপরে দেখলেন এক্সামিনেশন করতে যায় তার রেইজ জিবিপি, তার এক সাইডে ব্রেথ সাউন্ড, ধরুন রাইট সাইডে ব্রেথ সাউন্ড ডিমিনিশ, যে সাইডে রিব ফ্র্যাকচার, ব্লাড প্রেশার কম, পালস বেশি, টাকিপনিয়া, হার্ট সাউন্ড শুনতেছেন ওটা ঠিক আছে, বাট শিফটেড টু অপোজিট সাইড, ট্রাকিয়া ডেভিয়েটেড। এরকম ফিচার আসলে কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে তখন টেনশন নিউমোথোরাক্স। রেসিডেন্সি 2024 সালে বা ডিপ্লোমাতে কার্ডিয়াক টেম্পোনেট দিয়ে কিন্তু আপনাকে সিনারিও তৈরি করে এসবিএ পরীক্ষা আসছে। তাহলে নেক্সট আমি একটা সিনারিও বললাম টেনশন নিউমোথোরাক্সের, যেটা নেক্সট পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তাহলে এই টেনশন নিউমোথোরাক্স এবং কার্ডিয়াক টেম্পোনেট এর ফিচার, এই রিলেটেড কোশ্চেন ইনফিনিটি স্টার। A 20-year-old man is brought to the trauma center by an ambulance after sustaining gunshot wound to the chest. ফিজিক্যাল এক্সামিনেশন করতেছে, ন্যারো পালস প্রেশার, সিস্টোলিক কম্পেলেন্ট, ডায়াস্টোলিক হয়তো নর্মাল, জেভিপি রেইজড, মাফল হার্ট সাউন্ড, পালসাস প্যারাডক্সাস। কি কারণে হতে পারে? ক্রিটিক্যাল টেম্পোনেট অলরেডি আমরা ডিসকাস করেছি। ইন ফলোইং কন্ডিশন ডিসি শক ক্যান বি গিভেন, ডিসি শক আমরা কখন দিতে পারি? ঠিক আছে, এগুলার ক্ষেত্রে দেখেন ডিসি শক ক্যান বি গিভেন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, সাস্টেইন ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া বা পালসলেস ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া,
আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, এগুলা কোথায় আছে? অক্সফোর্ড হ্যান্ডবুক অফ কার্ডিওলজি ডিসি শকের এই ইন্ডিকেশন গুলা দেয়া আছে। এখন অপশনে এখানে একটা হচ্ছে অ্যাসিস্টোল, ঠিক আছে? অ্যাসিস্টলের ক্ষেত্রে আমার ডিসি শক দেওয়ার কোনো ইন্ডিকেশন নাই, তখন আমাদের কি করতে হবে? সিপিআর, অনলি সিপিআর কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? আবার এই যে ইলেকট্রোমেকানিক্যাল ডিসোসিয়েশন, এক্ষেত্রেও আমাদের পেসমেকার বা আমাদের সিপিআর এখানে প্রয়োজন চলে আসে। আর পালসলেস ইলেকট্রিক্যাল ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এগুলা সাধারণত ডিসি শক, সিপিআর বোথ, এটা ইন্ডিকেশনে চলে আসে, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করি? ডিসি শক দেই, দিয়ে তাকে কি ইলেকট্রোকার্ডিওভার্সন করছি, মানে তাকে নর্মালে নিয়ে আসছি। সাধারণত দেওয়ার পরে অনেক সময় কি হয়ে যায়, পুরা অ্যাসিস্টলে চলে যায়, তখন আমাদেরকে সিপিআর কন্টিনিউ করে নিয়ে আসতে হয় সাইনাস রিদমে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সব। এখানে অপশন বিসিই ট্রু, এ এন্ড ডি ফলস। ক্লিনিক্যাল ফিচার অ্যাসোসিয়েটেড উইথ কার্ডিয়াক টেম্পোনেন্ট, রেইজ সিস্টোলিক প্রেশার ফলস, এটা হাইপোটেনশন। ব্রাডিকার্ডিয়া ফলস, এখানে হার্টটা না পাশে চাপ দিয়ে থাকবে, সো হার্টটা কার্ডিয়াক আউটপুট মেনটেন করার জন্য টাকিকার্ডিয়া হইতে পারে, মানে বারবার হার্ট কন্ট্রাক্ট করতে থাকবে, পরে ইফেক্টিভ হবে না। Corrigan's pulse false, faint heart sound, raised JBP. D and D true, ABC false. Cardiac component আবারও raised art, decrease in arterial pressure true, increased venous pressure বেড়ে যাবে, raised JBP. Muffled heart sound true, water hammer pulse, এটাও কিসে পাবেন? এয়ার হয়ে যায়, পাবেন এয়ার, ঠিক আছে? অ্যাওরটিক রেস্ট হলো, এটা কার্ডিয়াক কম্পাউন্ডের পাস না। ইমপ্রুভমেন্ট আফটার পজিটিভ প্রেশার, ভেন্টিলেশন ফলস। এবিসি ট্রু, ডি এন্ড ডি, এবিসি ই, এবিসি ট্রু, আর ডি এন্ড ই ফলস। কোন কোন সময় আমরা সাসপেক্ট করব? রেইজ জিবিপি, পার্সাস প্যারাডক্সাস, ফেইন্ট হার্ট সাউন্ড ট্রু, হাই বিপি ফলস, নর্মাল ইসিজি ফলস, লো ভোল্টেজ ইসিজি আসবে। টেট্রালজি অফ ফেলোড কনসিস্ট অফ, আমরা জানি চারটা কম্পোনেন্ট। পিএসডি, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, যেটাকে পালমোনারি স্টেনোসিস বলা হচ্ছে, দেন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অ্যান্ড ওভাররাইডিং অফ অ্যাওর্টা। এখানে অপশন বি, ডি, ই ট্রু, এ এন্ড সি ফলস। এই টেট্রালজির সাথে এএসডি যদি থাকে, তাকে বলা হয় পেন্টালজি অফ ফ্যালোট, ঠিক আছে? এক্সাম্পল অফ লেফট টু রাইট শান্ট। কনজেনিটাল হার্ট ডিজিজ আমরা মেইনলি দুটা ভাগে ভাগ করি: সাইনোটিক হার্ট ডিজিজ, অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ। সাইনোটিক হার্ট ডিজিজে সাধারণত রাইট টু লেফট শান্ট থাকে। সাইনোটিক মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড ব্লাডের সাথে মিক্সচার হবে। আর অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ গুলা আমরা ক্লাসিফাই করি উইথ লেফট টু রাইট শান্ট আর উইথ নো শান্ট, কোনো শান্ট নাই। তো লেফট টু রাইট শান্টের মধ্যে রয়েছে অ্যাক্সিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, তারপর এভি ক্যানাল ডিফেক্ট অনেক সময় চলে আসে, এরকম টাইপের কিছু শান্ট আছে। প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, সেপ্টাম সেকেন্ডাম। সেপ্টাম সেকেন্ডাম ইজ এ সাব টাইপ অফ এএসডি, ঠিক আছে? কমন টাইপ হচ্ছে এএসডি এর সেপ্টাম সেকেন্ডাম এবং সেপ্টাম প্রাইমাম, এই দুটা ভ্যারাইটি। আরো সাব ভ্যারাইটিতে ভাগ করা যায়, এই দুটা কমন জানতে পারেন। তো জানাটা গুরুত্ব এই জন্য যেন অপশনে একটা এএসডি সাব টাইপের নাম দিয়ে দিয়েছে। এটা মোস্ট কমন, এটা সাব টাইপ হচ্ছে প্যাটেন্ট ফোরামেন ওভালি। এটা শুনলে বোঝা যায় যে এটা খুব কমনলি পাওয়া যায়, এটাই আর কি। মানে অলমোস্ট 90% সেপ্টাম সেকেন্ডাম ভ্যারাইটির এএসডি হয়। এই জন্য অপশন এ বি সি ট্রু। আর ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি স্টেট্রাপোলজি অফ ফ্যালোট,
সব টি দিয়ে শুরু, দেখেন সায়ানোটিক হার্ট ডিজিজ। রাইট টু লেফট শান্টের উদাহরণ ডি এন্ড ই, এজন্য ফলস। কন্ডুইটস ইউজড ইন করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, দেখেন এইগুলা কমনলি ইউজ করা হয়। এর মধ্যে ভেনাস গ্রাফটের মধ্যে গ্রেট বা লং স্যাফিনাস ভেইন, যেটা মোস্ট কমনলি ইউজ করা হয়। শর্ট স্যাফিনাস ভেইন নামে বললেও কখনো ইউজ করা দেখি নাই, হয়ও না। কারণ গ্রেট লং স্যাফিনাস ভেইন দুই পায়ের অনেক লম্বা আছে, একবার না, আপনি যদি রিডু বাইপাস সার্জারি করতে চান তখনও আবার ইউজ করা যায়, অনেক বড়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেফালিক ভেইন হাতের ক্ষেত্রে আছে, এটা নিচে চলে আসছে, টাইপিং এর মিস্টেক। আর্টেরিয়াল গ্রাফটের মধ্যে রয়েছে লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি, রাইট ইন্টারনাল মেমোরি আর্টারি, রেডিয়াল আর্টারি। এক নাম্বার যদি বলা হয় রাইট লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি, দুয়ে রেডিয়াল আর্টারি। তাহলে অপশন রেডিয়াল আর্টারি, গ্রেট সাফেনাস, সেফালিক ভেইন, ইন্টারনাল থোরাসিক বা ইন্টারনাল মেমোরি আর্টারি একই কথা। তাহলে এ বি সি ডি ট্রু, ই হচ্ছে ফলস। তো আমরা এবার কোশ্চেন নাম্বার 9, ক্লিনিক্যাল ফিচার অফ কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস আর, এখান থেকে শুরু করছি। কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস এর কি ফিচার রয়েছে? মোর অর লেস কার্ডিয়াক টেম্পোরালের সাথে ফিচারে কিছু মিল আছে। লাইক দেখেন, সিমটম ডিসনিয়া, ইডেমা, অ্যাবডোমিনাল সোয়েলিং ডিউ টু অ্যাসাইটিস অর হেপাটোমেট, এগুলো আপনি প্রেজেন্ট করতে পারেন। স্মল ভলিউম পালস, পালস প্যারাডক্সাস, জিবিপি ইউজুয়ালি রাইজ থাকবে এবং অ্যাপেক্স বিট মেবি ইম্পালপেবল। থার্ড সাউন্ড ইউজুয়ালি সফট অ্যান্ড আর্লি থার্ড সাউন্ড পাওয়া যাবে। স্মাউথ সাইন on irregular respiration, the liver is commonly glossily enlarged, ascites is marked, and peripheral edema is present. আর রাইট হার্ট ফেলিওর একটা সাউন্ড ফিচার গুলো, সাইন গুলো পাওয়া যাবে। র্যাপিড এবং হাই ভলিউম পালস, ভলিউমটা কেমন, পালসটা আমরা কেমন পাচ্ছি, স্মল ভলিউম পালসাস প্যারাডক্সাস, সো এটা ফলস। পালসাস প্যারাডক্সাস ট্রু। নর্মাল জেভিপি ফলস, রেইজ জিবিপি, হেপাটোমেগালি ট্রু, পোস্টমাল সাইন ট্রু। তাহলে অপশন বি ডি ই ট্রু, এ এন্ড সি ফলস। এক্সাম্পল অফ রাইট লেফট টু রাইট, তাহলে এএসডি, ডিএসডি, পিডিএ। টেট্রালজি হচ্ছে রাইট টু লেফট শান্ট, আর কোয়ার্টেশন অফ অ্যাওর্টা নো শান্ট। তাহলে আমাদের এখানে অপশন এ ডি ই ট্রু, বি এন্ড সি ফলস। অ্যাসায়োটিক হার্ট ডিজিজ, তাহলে এপস্টেন অ্যানোমালি, এইটা উম, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে এই জন্য যে এপস্টেন অ্যানোমালি সায়ানোটিক অ্যাসায়োটিক দুইটা হিসেবে প্রেজেন্ট করতে পারে। এপস্টেন অ্যানোমালি সাধারণত এএসডি নিয়ে প্রেজেন্ট করে, ঠিক আছে, আবার এএসডি ছাড়াও প্রেজেন্ট করে। যেই ক্ষেত্রে এএসডি থাকে না সেক্ষেত্রে এটা অ্যাসায়োটিক থাকে, আর যে ক্ষেত্রে এইচডি থাকে সেক্ষেত্রে এক্সট্রা থাকার কারণে এবং এএসডি থাকার কারণে রাইট টু লেফট শান্ট হয়। নর্মালি কিন্তু এএসডি তে লেফট টু রাইট শান্ট। তো এক্সট্রা অ্যানোমালির সাথে যদি এএসডি থাকে তাহলে সেক্ষেত্রে সাইনোটিক হার্ট ডিজিজ হিসেবে প্রেজেন্ট করতে পারে। কিন্তু নর্মালি শুধু এক্সট্রা অ্যানোমালি উইদাউট এএসডি, এএসডি নাই, তাহলে এটা অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ হিসেবে প্রেজেন্ট করে। সেই ক্ষেত্রে এটা ফলস। মানে সেই ক্ষেত্রে এটা আমার ট্রু, ঠিক আছে। কিন্তু যদি এখন পার্সেন্টেজ দেখতে যাই তাহলে মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম এক্সট্রানমালি এইচডি নিয়ে প্রেজেন্ট করে। হ্যাঁ, তো এবং এইটা তার একটা মানে কি বলবো, এটা একটা বেনিফিটও আর, মানে মন্দের ভালো আর কি, যে এইচডি থাকার কারণে তার অনেক সিমটম গুলা র্যাপিডলি খারাপ হয় না। দেখা যাচ্ছে যে এপস্ট্রানমালি যেগুলো উইদাউট এইচডি, যেগুলো পার্সেন্টেজ খুবই কম, সেক্ষেত্রে এরা কি করে, খুব আর্লি প্রেজেন্ট করে এবং আর্লি ডেথ এগুলা হয়। আর এক্সট্রা যেখানে মোস্ট কমনলি এসডি নিয়ে প্রেজেন্ট করে, এসডি থাকে এর সাথে আর কি, সেক্ষেত্রে এরা সাইনোটিক হার্ট ডিজিজ হিসাবে থাকে। এবং আমাদের রেজোনেন্স লেকচার শিটে আপনি দেখবেন
যে আমরা এপস্টেন অ্যানোমালিকে সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যেই ক্লাসিফাই করেছি। এখন যদি বলেন কোথা থেকে করেছি, তো আমি যেহেতু কার্ডিয়াক সার্জারি রেসিডেন্ট, তো সেখান থেকে এটা কমনলি কোন ভ্যারাইটির মধ্যে পড়ে বই আমাদের টেক্সট বুকের মধ্যে যেটা দেওয়া আছে সেই হিসাবে ওটা দিয়ে গেছি। কারণ আমাদের নর্মাল যে এমবিবিএস লেভেলের বই সেখানে কিন্তু এটা নিয়ে এত ডিটেলস আলোচনা বা ক্লাসিফিকেশনের মধ্যে এপস্টেন অ্যানোমালি রাখে নাই আর। তো আমরা সাধারণত সাইনোটিক হার্ট ডিজিজ কি দিয়ে শুরু, যেগুলা সেগুলাই থাকে, যে টেট্রোলজি অফ ফ্যালো, ট্রান্সমিশন অফ গ্রেট আর্টারিজ, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, হ্যাঁ, তারপরে চলে আসে ট্রাঙ্কাস আর্টারিওসাস, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস কানেকশন। এছাড়াও এপস্টেন অ্যানোমালি, সিঙ্গেল ভেন্ট্রিকল বা হাইপোপ্লাস্টিক লেফট ভেন্ট্রিকল বা হাইপোপ্লাস্টিক রাইট ভেন্ট্রিকল, এগুলো সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যেই পড়ে। সো এই হিসেবে এটা সাইনোটিক হার্ট ডিজিজ হিসেবে এই জন্য ফলস দেওয়া হচ্ছে। ঠিক আছে। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট অ্যাসায়ানোটিক, পেটেন্ট ডাক্টার অ্যাসায়ানোটিক, টেট্রোলজি সায়ানোটিক, অ্যাওর্টো পালমোনারি উইন্ডো, এপি উইন্ডো, ওই যে বলেছিলাম যে কয়েকটার কথা বলতেছিলাম আমি একটু আগে কোশ্চেন সলভ করার সময়, যে লেফট টু রাইট শান্ট কোনগুলো থাকে। তো অ্যাওর্টো পালমোনারি উইন্ডো এরকম একটা, এটা অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক এই দুটার মধ্যে একটা গ্যাপ থাকে, যেহেতু অ্যাওর্টাতে বেশি প্রেশার থাকে, অ্যাওর্টার ব্লাড গুলো পালমোনারি দিকে চলে যায়, ফলে এটাও লেফট টু রাইট শান্টের একটা উদাহরণ। তো এখানে অপশন বি, বিসিই ট্রু, এ এন্ড ডি ফলস। ফলোইং আর দ্য এক্সাম্পল অফ সায়ানোটিক হার্ট ডিজিজ। টি দিয়ে মনে রাখেন এজিপ্টোলজি অফ ফ্যালো, ট্রান্সপোজিশন। বাকি পিডিএ, বিএসডি, এসডি, অ্যাসায়ানোটিক। এই যে দেখেন আমরা ক্লাসিফিকেশন যখন করেছি, এই যে ট্রাইকাসপিড ভালভের এপস্টেন অ্যানোমালি সায়ানোটিকের মধ্যে রেখেছি, কারণ কমনলি এটা এসডি অ্যাসোসিয়েটেড থাকে। এছাড়াও সিঙ্গেল ভেন্ট্রিকল, হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম, এগুলা সায়ানোটিক হার্ট ডিজিজ হিসেবে প্রেজেন্ট করে। কজেস অফ অ্যাকিউট লিম্ব ইসকিমিয়া, ডিপ্লোমা জুলাই 2023 এর কোশ্চিন। অ্যাকিউট লিম্ব ইসকিমিয়া রিকোয়ার্স র্যাপিড অ্যাকুরেট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। ক্লিনিক্যাল ফিচার গুলো আপনারা জানেন, যে পেইন, সাধারণত পি দিয়ে 6 পি, পেইন, ফাস্টলেসনেস, তারপর পেরিশিং কোল্ড, পেল, তারপরে চলে আসবে আপনার প্যারালাইজড লিম্ব, পি দিয়ে আর কি, হ্যাঁ। তারপরে লাস্টে চলে আসে ফাস্টলেসনেস, সব পি গুলা দিয়ে চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, তো হতে পারে কিসের জন্য? একটা তো থ্রম্বাস দিয়ে হতে পারে, থ্রম্বোসিস হয়ে, অথবা অন্য জায়গায় কোনো লেশন ছিল, থ্রম্বো এম্বোলিজম হয়ে প্রেজেন্ট করতে পারে। ট্রমা, আপনি একটা মোটর বাইক অ্যাক্সিডেন্ট হলো, লিম্ব ফ্র্যাকচার হয়ে গেছে, এর সাথে দুই ফ্র্যাকচার সেগমেন্টের মধ্যে একটা আর্টারি কিঙ্কিং হয়ে আটকে আছে, এই কারণেও হতে পারে। অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস হলে ক্রনিক লিম্বিসকামি নিয়ে প্রেজেন্ট করবে, অ্যাকিউট লিম্বিসকামিয়া না। ভেনাস মালফরমেশন হলেও ক্রনিক নিয়ে প্রেজেন্ট করবে, অ্যাকিউট না। সো অপশন এ বি সি ট্রু, ডি এন্ড ই ফলস। Deep vein thrombosis in pregnancy is more common in older women. True. Often asymptomatic. এটাও ট্রু, কারণ পেশেন্টের সোয়েলিং থাকে। আমরা অনেক সময় মনে করি যেটা প্রেগনেন্সির কারণে সোয়েলিং, এটা মানে আনডায়াগনোসড অবস্থায় থেকে যায়। ট্রিটেড উইথ ইন্ট্রাভেনাস হেপারিন, আমরা ডিপ ভেইন ইন্ট্রাভেনাস হেপারিন হসপিটালে, পরে এটা রিপ্লেস পাই নোয়াক বা ডোয়াক রিভার অক্সাবেন দিয়ে, এটা ট্রিটমেন্ট হয়। ট্রিটেড উইথ ওয়ারফারিন টুয়ার্ডস দ্য টার্ম, না, টার্মের দিকে আমরা আর ওয়ারফারিনে অবশ্যই এটা যাবে না, কারণ ওয়ারফারিন আমরা টার্ম যখন থাকে এরকম একটা পেশেন্টের, অবশ্যই আমরা তাকে প্ল্যান্ড ডেলিভারির দিকে, হসপিটাল ডেলিভারিকে আমরা সাজেস্ট করে থাকি। এবং এই সময় তাকে থাকবে ইন্ট্রাভেনাস আপনার লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে ট্রিটমেন্ট করা হবে। আনফ্র্যাকশনেটেড হেপারিন দিয়ে করতে পারেন, বাট হসপিটালাইজ, নট ওয়ারফারিন। সাধারণত এরকম অ্যান্টিকোয়াগুলেন্টস প্রয়োজন হয় প্রেগনেন্সির সময়, তাকে ফার্স্ট ট্রাইমিস্টারে নো ওয়ারফারিন, কারণ কি, এটা টেরাটোজেনিক। সেকেন্ড থার্ডে ওয়ারফারিন দেওয়া যায়, তবে লাস্ট ট্রাইমিস্টারে না। তবে ডিভিটের ক্ষেত্রে এখন ওয়ারফারিন ড্রাগ অফ চয়েস না, হেপারিন অ্যান্ড রিভারক্সাবেন বা এপিক্সাবেন, এটা হচ্ছে আমাদের ড্রাগ অফ চয়েস। সো অপশন ডি এমনি আমাদের চয়েস অফ ড্রাগ না, ফলস। ইনভেস্টিগেটেড বাই ভেনোগ্রাফি, আমরা ডুপ্লেক্স স্ক্যান, সিটি ভেনোগ্রাফি, এমআর ভেনোগ্রাফি, অনেকগুলো দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। তাহলে এখানে আমাদের অপশন ডি হচ্ছে ফলস, এ বি সি ই ট্রু। বার্জাস ডিজিজ,
was called thromboangiitis obliterans. True. Is non-atherosclerotic segmental inflammation. True. Commonly encountered in elderly men. False. এগুলা সাধারণত এজ লেস দেন 30। ভাস্কুলার সার্জারি একটা চ্যাপ্টারের মধ্যেই কিন্তু আপনি দেখবেন যে আর্টেরিয়াল ডিজিজ যে পোর্শন সেখানে বার্জাস ডিজিজ আছে, মানে বেইলাবের মধ্যে সরাসরি লেখা আছে কমনলি ইন এজ লেস দেন 30, ইজ নট এনকাউন্টার্ড ইন উমেন। ফলস। ওম্যানও হতে পারে বাট ভেরি রেয়ার, কমনলি ইন মেন, বাট ওম্যানে হয় না এরকম না। এবং এই বার্জাস ডিজিজটা সাধারণত জিউইশ, মানে ইহুদি একটা স্পেশাল, ওদের মধ্যে রেস আছে, তাদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়। আর বাংলাদেশে আমরা সাধারণত যাদেরকে বার্জাস ডিজিজ হিসেবে ট্রিট করি, এরা আসলে কেউ বার্জাস ডিজিজের রোগী না। এরা সবগুলা, মানে কি বলবো, রং ডায়াগনোসিস ট্রিটমেন্ট পাচ্ছে। দেখবেন বার্জাস ডিজিজের একটা ট্রিটমেন্ট যে লাম্বার সিম্প্যাথেক্টমি, যেটা আজকাল অবসোলেট হয়ে গেছে, এই রোগী সাধারণত দেখা যায় না। আমি আমার মেডিকেল লাইফে থার্ড ইয়ারে একটা অপারেশন এরকম দেখেছিলাম, তারপরে কখনো দেখি নাই বা শুনি নাই। ভাস্কুলার সার্জারি ওয়ার্ডে কিছু কিছু পেশেন্ট পাওয়া যায় যাদের সার্জিক্যাল হিস্ট্রি নিলে এরকম দেখা যায় তাদের লাম্বার সিম্প্যাথেক্টমি করা আছে। আসলে এগুলা সব ক্রনিক লিম্ফ থ্রেটেনিং ইসকেমিয়া বা ক্রনিক লিম্ফ ইসকেমিয়ার পেশেন্ট। বিভিন্ন কাজ, অ্যাথেরোস্ক্লেরোটিক কজ, ডায়াবেটিস, অন্য বহু যত কজ আছে সেসব কজের রোগী এই বার্জাস ডিজিজ বলে ডায়াগনোসিস হয়েছে, আর তার ফিঙ্গার বিভিন্ন ভাবে অ্যাম্পুটেশন করা হয়েছে। আসলে ভাস্কুলার সার্জারি আমার কাছে এখনো মনে হয় যে এত মানুষের কাছে, এমনকি ডক্টরদের কাছেও রিকগনাইজ না। এইগুলা কি টেরিটরি, কিভাবে কি ম্যানেজমেন্ট করা হয়, এখন ফেসবুকের যুগে এসে বিভিন্নভাবে মানুষ জানছে, এটা একটা ইম্পর্টেন্ট কথা। বাট যখন ফেসবুকটা এত ইয়ে ছিল না, তখন কিন্তু মানুষ জানাশোনার মধ্যে দেখবেন যে সব সার্জারি ওয়ার্ডেই এরকম পায়ে আলসার বা পায়ে গ্যাংগ্রিন অফ ফুট অথবা ফিঙ্গারে অ্যাম্পুটেশন করে দিচ্ছে। হ্যাঁ, অ্যাম্পুটেশন করতে হবে, ইন্ডিকেশন করা লাগে, করবে, কিন্তু ট্রিটমেন্টটা কি? আপনি একটা সিটি অ্যানজিওগ্রাম করেন, তাই দেখবেন যে পায়ের কোথাও না কোথাও কোনো আর্টারিতে লেশন আছে, তাহলে সেখানেও বাইপাস করা সম্ভব, স্টেন্টিং করা সম্ভব। ওগুলো কারেকশন করে দিলে দেখবেন যে পায়ের ওটা আলসার হিলিং হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সেটা ট্রিটমেন্ট করলে পসিবল। তাহলে বার্জাস ডিজিজ হিসেবে বাংলাদেশে জেনারেল সার্জারি ওয়ার্ডে যত রোগী দেখেছেন, আসলে তার 99% কেউই বার্জাস ডিজিজ না। আসলে হয়তো কেউই বার্জাস ডিজিজ না। ঠিক আছে, তাহলে এটা দেখেন, ইজ ক্লাসিফাইড প্যাথোলজিক্যালি অ্যাজ ভাস্কুলাইটিস। ট্রু। ঠিক আছে, তাহলে এখানে দেখেন অপশন এ বি ই ট্রু, সি এন্ড ডি ফলস। আমি আমাদের একজন প্যাথোলজি স্যারকেও দেখেছিলাম, হেভি স্মোকার ছিল, তার এরকম অ্যাম্পুটেশন করা, তাকে বলেছিল বার্জার ডিজিজ। তার এজটা তখন ছিল অ্যারাউন্ড 50। আমরা বলতেছি বার্জার ডিজিজ হয় কি লেস দেন 30 ম্যানদের ক্ষেত্রে। ঠিক আছে, তো 50 বছর বয়স, 50, সে যদি তার সিটি অ্যাঞ্জিওগ্রাম করতো, তার লেশন খুঁজে পেত, অ্যাম্পুটেশন হয়তো করা লাগতো যদি গ্যাংগ্রিন হয়ে যায়, অ্যাম্পুটেশন করা লাগতো, বাট আলসার হলে আমরা যদি সেটার ভেসেলের ট্রিটমেন্ট করে দিই, বাইপাস সার্জারি অথবা স্টেন্টিং, মানে সার্জারি অর ইন্টারভেনশন যেটাই করি, তার ট্রিটমেন্ট পসিবল। এ বি ই ট্রু, সি এন্ড ডি ফলস। এই যে বেইল আপ 28 এডিশন, পেজ 1024। কমপ্লিকেশন অফ সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারাইজেশন, সার্জিক্যাল ইমফাইসেমা। ট্রু। টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্স কেন? আপনি তো তাকে আয়ারট্রোজেনিক নিউমোথোরাক্স করেছেন, তারপরে সেটা আনডায়াগনোসড আছে, তারপরে আফটার সাবসিকুয়েন্ট টাইম নিউমোথোরাক্স থেকে টেনশন নিউমোথোরাক্স হয়েছে। কাইলোথোরাক্স যদিও রেয়ার হতে পারে, লেফট সাইডে যদি করতে যান, লেফট সাইডে ইনজুরি হয়ে কাইলোথোরাক্স ডেভেলপ করতে পারে। সাধারণত দেখবেন আমরা নেকে রাইট সাইডেই করা হয়, তারপরেও হতে পারে। হর্নর সিনড্রোম, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি, সবগুলাই এর কমপ্লিকেশন। এ বি সি ডি পাঁচটাই ট্রু। হেপারিন prophylaxis against DVT after surgery must be inserted 1 week before surgery। না, এরকম কোনো ইন্ডিকেশন নাই ডিভিটির ক্ষেত্রে। আপনি আফটার সার্জারি ডিভিটি প্রোফাইল্যাক্সিস এর জন্য আমরা সাধারণত 2 থেকে 3 দিন আগে, যদি হাই রিস্ক অফ সার্জারি থাকে, একটা উইলিস স্কোর আছে অফ ডিভিটি, বেইলাবের মধ্যেও দেওয়া আছে এই টেবিলটা, কি হাই রিস্ক পেশেন্ট, যে আমরা
যদি কলোরেক্টাল কোনো সার্জারি, পেলভিক সার্জারি করতে যাই, বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি এরকম ধরনের কোনো সার্জারি করতে যাই, ক্যান্সার পেশেন্ট, তারপরে প্রলং ইমমোবিলাইজেশন থাকবে আফটার সার্জারি, এসব যদি চিন্তা করি ডিভিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা হেপারিন প্রোফাইল্যাক্সিস চিন্তা করি। সাধারণত 2 অথবা 3 দিন আগে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন, লো ডোজে লো মলিকুলার ওয়েট হেপারিন, মানে অ্যাডাল্টের ক্ষেত্রে 60 আর 40, দুইটা মিলিয়ে 40 দিয়ে আমরা দিব বিডি সাবকিউটেনিয়াসলি, বা ওয়ান্স ডেইলি সাবকিউটেনিয়াসলি আমরা লো ডোজ লো মলিকুলার ওয়েট হেপারিন 2 থেকে 3 দিন আগে শুরু করতে পারি, অথবা পোস্ট অপারেটিভ শুরু করতে পারি প্রি অপারেটিভ যদি না দিয়ে থাকি। ইভেন ইন্ট্রামাসকুলারি ফলস আমরা সাবকিউটেনিয়াসলি দিই। মোর ইফেক্টিভ ইন ওবেস ইলডারলি। তো এটা ওবেস ইলডারলি, এটা একটা ডিভিটি রিস্ক ফ্যাক্টরের মধ্যে চলে আসে। মোর দেন যদি আপনার 70 এজ হয়, আর ওবেস মোর দেন 8 কেজি পার স্কোয়ার মিটার, মানে এটাও তো কি ওভারওয়েট ওবেসের দিকে চলে আসে। সো এটা দিতে হবে, ট্রু। লো molecular heparin is preferred alternative, true. Concomitant antibiotics are contraindicated, false. কারণ আমরা সার্জারির পরে অ্যান্টিবায়োটিকও দিচ্ছি, হেপারিনও দিচ্ছি, সবই দিচ্ছি, সো কোনো কন্ট্রা ইন্ডিকেশন নাই। তাহলে আমাদের অপশন অপশন সি এন্ড ডি ট্রু, এ বি ই ফলস। দেখেন এই জিনিসগুলো দেখেন, 2020-22 সালের দিককার কোশ্চিন। তার মানে আপনি এমআরসিএস এর প্রিপারেশন নিলে এই ধরনের টপিক গুলো আপনি দেখতে পাবেন, যে এই সার্জারি গুলার হেপারিন প্রোফাইল অ্যাক্সিস, ডিভিজির প্রোফাইল অ্যাক্সিস। তো আমাদের স্যাররাও কিন্তু আস্তে আস্তে ওই কোশ্চিন গুলোর দিকেই যাচ্ছে, ঠিক আছে। এবং প্রিন্সিপাল অফ সার্জারি, সেই রিলেটেড কিন্তু এটা একটা টপিক। প্রিন্সিপাল অফ সার্জারির মধ্যে এটা মনে করেন না যেটা ভাস্কুলার সার্জারি কোশ্চিন, এটা প্রিন্সিপাল অফ সার্জারির মধ্যে এটা আছে। ভেন্স ইউজ ফর সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার, 3টা ভেন কমনলি ইউজ করা হয়: ইন্টারনাল জুগুলার, সাবক্লাভিয়ান অ্যান্ড ফিমোরাল ভেন। তো বি, সি অ্যান্ড ই, এ অ্যান্ড ডি ফলস। ব্যাজিলিক ভেইন কোন সময় পেরিফেরালি প্লেস সেন্ট্রাল ক্যাথেটারের জন্য ইউজ করা যায়, বাট নট সেন্ট্রাল ভেইন, সেন্ট্রাল সিভি লাইনের জন্য না। পেরিফেরালি প্লেসড সেন্ট্রাল ক্যাথেটার, যে লম্বা একটা ক্যাথেটার দিয়ে তার টিপটা যায় ভেইনে, ওই সেন্ট্রাল ভেইনের দিয়ে রাইট এট্রিয়াম এর কাছাকাছি চলে আসবে, কিন্তু তার ওপেনিংটা থাকবে পেরিফেরালি। এটি একটা পিআইসিসি, পেরিফেরালি ইমপ্লান্টেড সেন্ট্রাল ক্যাথেটার। সেগুলোর ক্ষেত্রে বা সোয়ান গ্যাস ক্যাথেটার, এই টাইপের জিনিস থাকতে পারে। বাট সেন্ট্রাল ক্যাথেটার এই 3টা ভি। তাহলে বিসিই ট্রু, এ এন্ড ডি ফলস। ডিপ ভেইন থ্রম্বোসিস ক্যান বি ডায়াগনোসড, কি কি আমরা ভাস্কুলার ইমেজিং করি সেগুলা দিয়ে। লোকাল প্লেন এক্সট্রা ভেসেল দেখা যায় না, ডুপ্লেক্স স্ক্যান ট্রু। ভিকিউ স্ক্যান মানে ভেন্টিলেশন পারকিউশন স্ক্যান, এর সাথে আর্টারিয়াল বা ভেনাস ইমেজিং এর কোনো সম্পর্ক নাই। প্লেথিসমোগ্রাফি, থম্বোগ্রাফি। প্লেথিসমোগ্রাফি আমাদের ব্লাডের সাথে রিলেটেড, আর থম্বোগ্রাফি মানে ব্লাডের মধ্যে কোনো ভেসেলের মধ্যে থম্বাস আছে কিনা, সেটা থম্বোগ্রাফি, সেটা দিয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে, ইমেজিং এর সাথে রিলেটেড। তাহলে বি এন্ড ই ট্রু, এসিডি ফলস। Ventilation perfusion scanning is a mismatch defect. Pulmonary CT, pulmonary artery CT angiogram with filling defect, pulmonary angiography are the investigative for the pulmonary embolism. Pulmonary embolism এ আমরা এটা তো করবো, এর সাথে ভেন্টিলেশন পারফিউশন স্ক্যানিং করেও আমরা এটা ডিটেক্ট করতে পারি, সাসপেক্ট করতে পারি যে এখানে পালমোনারি থ্রম্বো এম্বোলিজম আছে। আর ভেনাস থ্রম্বাস এগুলো দেখার জন্য ভেনাস ডপলার, ডুপ্লেক্স স্ক্যানিং, ভেনোগ্রাম, রেডিও অ্যাক্টিভ ফিব্রিলেশন স্টাডি করতে পারি, বা থ্রম্বোগ্রাফি। আর হিমোগ্রাম উইথ প্লাটলেট কাউন্ট এটা দিয়ে, বা ডিডাইমার, তারপর এফডিপি, এগুলা ডিডাইমার এফডিপি এগুলো সাজেস্টিভ, নট কনফার্মেটরি। কনফার্মেটরি যে ভেনাস ডপলার, ডুপ্লেক্স, ভেনোগ্রাম, থম্বোগ্রাফি, এগুলা হচ্ছে কনফার্মেটরি। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে বি এন্ড ডি ট্রু, এডি এসিডি ফলস। ভাস্কুলার ম্যালফরমেশন কি কি? আর্টারি ভেনাস ম্যালফরমেশন, লিম্ফ্যাটিক ম্যালফরমেশন, ঠিক আছে। এখানে একটু কারেকশন আছে, হেমানজিওমা এটা কারেকশন হবে, হেমানজিওমাটা ফলস হবে। ক্লাসে আছেন অথবা রেকর্ডেড দেখবেন, একটু কারেকশন করে নেন। কেন ফলস? হেমানজিওমা, অ্যাঞ্জিওসার্কোমা, টাফটেড অ্যাঞ্জিওমা, এগুলো হচ্ছে ভাস্কুলার টিউমার, ঠিক আছে। ভাস্কুলার অ্যানোমালিকে 2 ভাগে ক্লাসিফাই করা,
আমরা ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন বলছি যে ভাস্কুলার অ্যানোমালিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাস্কুলার ম্যালফরমেশন, আর একটা হচ্ছে ভাস্কুলার টিউমার। ভাস্কুলার টিউমারের মধ্যে এই যে অ্যানজিওমা, হেমানজিওমা, ক্যাপিলারি হেমানজিওমা যেগুলো আছে, মানে ক্যাপিলারি যত যত মানে আর্টারি, ভেনাস, ক্যাপিলারি এসবের যত টিউমার, এসবগুলো হচ্ছে ভাস্কুলার টিউমারের। আর আর্টারিয়াল ম্যালফরমেশন, ভেনাস ম্যালফরমেশন, লিম্ফ্যাটিক ম্যালফরমেশন বা আর্টারিও ভেনাস ম্যালফরমেশন, এই টাইপের গুলো হচ্ছে সব ম্যালফরমেশন। তাহলে এ এন্ড সি ট্রু, বিডিই ফলস। বি, এটা ভাস্কুলার টিউমার ম্যালফরমেশন হওয়ার কোনো প্রশ্নই নাই। তাহলে এখানে অপশন এ এন্ড সি ট্রু, বিডিই ফলস। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এটা বেই লাভের মধ্যে আছে। আর আমি আপনাকে যে ক্লাসিফিকেশন বলেছি, যে ভাস্কুলার অ্যানোমালির মধ্যে ভাস্কুলার টিউমার আর ম্যালফরমেশন, এটা হচ্ছে ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন ভাস্কুলার সার্জারি। যে ভাস্কুলার অ্যানোমালি, ভাস্কুলার ম্যালফরমেশন, হেমানজিওমানো টিউমার, হ্যাঁ টিউমার, এগুলা। আবার এভাবে ভাগ করা গেছে, তবে মেইন ক্লাসিফিকেশনটা এইভাবে। কমপ্লিকেশন অফ ভেরিকোজ ভেইন, কমপ্লিকেশন অফ ভেরিকোজ ভেইনের মধ্যে বেইলাভের যে ভেরিকোজ ভেইন আছে, ওইখানে যে সোজা একটা বক্স চিপ ক্লাসিফিকেশন দেওয়া আছে, ওখানের নিচের দিকে যে কমপ্লিকেশন গুলো আছে, যেরকম স্কিনে চেঞ্জ হয়, এক্সিমাইটাইজেশন, লাইপোডার্মাটোস্ক্লেরোসিস, অ্যাট্রপিক ব্লাঞ্চি, তারপরে ভেনাস আলসার, এইগুলা যা আছে, হিল্ড আর নন হিল্ড যে ভেনাস আলসার, সবগুলো কমপ্লিকেশন অফ ভেনাস ভেরিকোজ ভেইন। ইডেমা, এগুলো কমপ্লিকেশন অফ ভেরিকোজ ভেইন। তাহলে ভেনাস আলসার ট্রু, ট্রপিক আলসার ফলস, এটা আর্টারি বা ভেনাসের সাথে রিলেটেড। সেলুলাইটিস ফলস, সেলুলাইটিস আলাদা ক্যাটাগরির মধ্যে চলে যাবে। লাইপোডার্মাটোস্ক্লেরোসিস, এক্সিমা, এ ডি ই ট্রু, বি এন্ড সি ফলস। যেখানে দেখেন অনেকগুলো কমপ্লিকেশন লেখা আছে, তবে এটার অ্যান্সার পেয়ে যাবেন এই যে বেইল আপ 88 এডিশন, পেজ নাম্বার 128, ভেরিকোজ ভেইন। ওখানে দেখুন চিপ ক্লাসিফিকেশন, সি দিয়ে C0, C1, C2, C3, C4, C5, C6 এরকম লেখা আছে। তো ওই থ্রি মোস্ট প্রবাবলি ইডেমা, তো ইডেমার পর থেকে তারপর যেগুলো আছে ওইগুলোই কমপ্লিকেশন। ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া, তাহলে কি, পি গুলা সব। পেরিশিং কোড, তাহলে কোডলেস ট্রু, পেইন, হেয়ার লস ফলস, মাসল অ্যাট্রফি, এটা তো ক্রনিকে হবে, অ্যাকিউট হবে না। ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, নিচের এই তিনটা হচ্ছে ক্রনিক লিম্ব ইসকেমিয়ার ফিচার। আর এ আর বি অ্যাকিউট লিম্ব ইসকেমিয়ার ফিচার। তাহলে এ বি ট্রু, সিডিই ফলস। ভাস্কুলার ম্যালফরমেশন, ক্যাপিলারি ম্যালফরমেশন, আর হচ্ছে অ্যানিউরিজম। তাহলে এর অ্যান্সারটা আমি একটু কারেকশন করে দিই, যারা ক্লাসে আছেন তারা কারেকশন করে নিবেন। ইজ ট্রু, ফলস, যারা ক্লাসে আছেন তারা কারেকশন করে নেবেন। তাহলে ক্যাপিলারি ম্যালফরমেশন, এটা ভাস্কুলার ম্যালফরমেশন। হেমানজিওমা, লিম্ফ্যানজিওমা, লিম্ফ্যানজিওসার্কোমা, এগুলো হচ্ছে সব ভাস্কুলার টিউমার। আর অ্যানিউরিজম, এটা হলো ভাস্কুলার ম্যালফরমেশন একটা। তার মানে কি, লোকালাইজড ডায়ালাটেশন অফ ভেসেল, সেটাকে বলতেছে অ্যানিউরিজম। তাহলে এটা ম্যালফরমেশন। তাহলে এ এন্ড ই ট্রু, বি সি ডি ফলস। ঠিক আছে, কারেকশন। পরীক্ষা হলে এগুলো আর ভুল করা যাবে। ফ্যাক্টর প্রিডিসপোজিং টু ডিভিটি, এই যে রিস্ক ফ্যাক্টর, মোর দেন 60, 30-এর উপরে গেলে ওবেসিটি, ট্রমা অর সার্জারি, স্পেশালি অ্যাবডোমেন, পেলভিস, লোয়ার লিম্ব, total anesthesia time more than 90 minutes, reduced mobility for more than 3 days, pregnancy, puerperium, varicose vein with phleboliths, drug like OCP, hormone replacement therapy, smoking, known active cancer or ক্যান্সার ট্রিটমেন্টের উপরে আছে। এছাড়াও মেডিকেল কোমরবিডিটিস, ক্রিটিক্যাল কেয়ার, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, পার্সোনাল হিস্ট্রি অফ থ্রম্বোসিস ডেফিসিয়েন্সি, মানে ওই যে ফ্যামিলিয়ার, অ্যান্টিথম্বিন, প্রোটিন সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি এগুলো যদি থাকে, বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এসবের পেশেন্ট হয়, প্রিয়াঙ্কা সিয়াঙ্কা এগুলো যদি পজিটিভ থাকে, তাহলে এগুলো রিস্ক ফ্যাক্টর অফ থ্রম্বোসিস। প্রলংড অ্যানেস্থেসিয়া মোর দেন 90 মিনিটস ট্রু,
আর্লি অ্যাম্বুলেশন, এটা তো ভালো, ডিভিটি প্রোফাইল অ্যাক্সেস হচ্ছে আর্লি অ্যাম্বুলেশন, সো ফলস। পেলভিক সার্জারি, ট্রু। স্লিং কম্প্রেশন ব্যান্ডেজ ওভার দ্য কাফ, এটা প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর ডিভিটি, ঠিক আছে। স্লিং কম্প্রেশন ব্যান্ডেজ ওভার দ্য কাফ মানে আপনি একটা ব্যান্ডেজ দিচ্ছেন কাফের উপরে, কোথায় দেন নাই, ডিস্টলে দেন নাই, মানে ফুটে দেন নাই। তাহলে এমন টাইট দিলেন যে আপনার ফুটের দিককার ভেনাস ড্রেনেজ গুলো ড্রেন হচ্ছে না, পা ফুলে গেছে। তাহলে সেটা কি হতে পারে, আপনার ডিভিটি করতে পারে। তাহলে আপনার যে কম্প্রেশন ব্যান্ডেজটা শুরু হবে সেটা আপনার ফুট থেকে শুরু হবে, ফুট থেকে শুরু করে ফুটে বেশি টাইট হবে, কাফের এদিকে এসে টাইটটা একটু কম হবে, থাইয়ে টাইটটা আরো কম হবে, ঠিক আছে। এটা সিকোয়েন্সিয়ালি আসছে যাতে ভেনাস রিটার্নটা ভালো হয়। আবার যদি আপনি ধরেন ফুট থেকেই দিচ্ছেন, ফুটে টাইট দিচ্ছেন কম, কাফে দিচ্ছেন টাইটটা একটু বেশি, আর পা থাইয়ে দিচ্ছেন আরো বেশি, তাহলে পায়ের দিকে ফুলে যাবে, ভেনাস ড্রেনেজ কম হবে, ডিভিটি হবে, ঠিক আছে। ক্লপিডোগ্রিল, এটা ডিভিটি ডিসোসিয়েশন ফ্যাক্টর না, আবার ভালোও না, মানে আমরা সাধারণত ডিভিটিতে ক্লপিডোগ্রিল দিয়ে থাকি না। আমরা ট্রিটমেন্ট হচ্ছে হেপারিন আর রিভারক্সাবেন, কোনো কোনো সময় ডিকোস্প্রিন অ্যাড হতে পারে, বাট নট ক্লপিডোগ্রিল। আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ সি ডি, ট্রু, বি অ্যান্ড ই ফলস। কাইলোথোরাক্স ইজ কমনলি সিন ইন, কোন ক্ষেত্রে হতে পারে, টিউবারকুলোসিস মানে আপনার হলো এবং সাথে কাইলোথোরাক্স এই থোরাসিক ডাককে ইনভলভ করে ফেললো, এসব ক্ষেত্রে হতে পারে। আর ফাঙ্গাল লাং ইনফেকশন, ফলস। থোরাসিক ডাক অবস্ট্রাকশন, এটা ট্রু হবে। যারা ক্লাসে আছেন তারা কারেকশন করে নেন, এটা ট্রু হবে। থোরাসিক ডাক্ট অবস্ট্রাকশন কাইলোথোরাক্সের কজ। অ্যামাইলোইডোসিস ফলস, লিম্ফোমা ট্রু। তাহলে এখানে অপশন এ সি ই ট্রু, বি এন্ড ই, বি এন্ড ডি ফলস। কারেকশন প্লিজ, এটা কারেকশন করে নেবেন, দেখেন এখানে লেখা আছে অনেকগুলো কারণ। Following statements are related to the flail chest. Blunt chest trauma is the commonest cause. True. Blunt chest, কমা ধরেন উপর থেকে ফল ফ্রম হাইট, বা আপনি বান্দা নিচেই আছে, উপর থেকে কোনো বড় পাথর পড়ছে বুকের উপরে, বা এই ভূমিকম্পের সময় যেটা হতে পারে, এসব ক্ষেত্রে ফ্লেইল চেস্ট। প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ চেস্ট উইল সেগমেন্ট ইটস আউটওয়ার্ড ডিউরিং ইন্সপিরেশন, ফলস। আমরা নর্মালি ইন্সপিরেশন নেওয়ার সময় আমাদের চেস্ট ক্যাভিটিটা কি হয়, বাইরের দিকে বড় হয়, এক্সপান্ড করে, তখন ফ্লেল সেগমেন্টটা ভেতরের দিকে ঢুকে যায়, ইনওয়ার্ড মুভমেন্ট হবে, ঠিক আছে। এইটাকেই বলতেছে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট। আর যখন এক্সপিরেশন নিব তখন আমার চেস্টটা ছোট হয়ে আসবে, আর এই ফ্লেল সেগমেন্টটা আউটওয়ার্ড চলে আসবে, ঠিক আছে। এটাকে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট বলছে। বি ফলস। চেস্ট এক্সরে মে শো পালমোনারি কন্টিউশন অর হেমোথ্রাক্স, ট্রু। 20% or more develop ARDS, true. Opposite lung gets affected, এটাও ট্রু। তাহলে এখানে শুধুমাত্র বি ফলস, এ সি ডি ই চারটাই ট্রু। টেনশন নিউমোথোরাক্স ডায়াগনোসড বাই কি, হাইপার রেজোনেন্ট পারকাশন নোট অন দ্য অ্যাফেক্টেড সাইট। নিউমোথোরাক্স থাকলে হাইপার রেজোনেন্স পারকাশন নোট, টেনশন নিউমোথোরাক্স তাই হবে। শিফটিং অফ ট্রাফিয়া টু অপোজিট সাইড, মেডিসিনাল শিফটিং হবে, ট্রু। ডিক্রিজ চেস্ট মুভমেন্ট অফ দ্য অ্যাফেক্টেড সাইড, ট্রু। ইনক্রিজ ভোকাল ফেমিটাস, এটা ডিমিনিশড হবে। নর্মাল জুগুলার ভেনাস প্রেশার, পজ, রেইজ জেবিপি হবে। ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং থ্রসিক ইনজুরি, এটার অ্যান্সার পড়তে বসলে আপনাকে পড়তে হবে এইটা, ডেডলি ডোজেন, বেইলাম 28 এডিশন, টেবিল নাম্বার 29.3, চ্যাপ্টার 29, পেজ নাম্বার 347, ঠিক আছে। ডেডলি ডোজেন কি, এক ডজন রোগ যেটা আপনার চেস্ট ইনজুরি, থ্রেট টু লাইফ, তার মধ্যে ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং মানে মিনিটস মানে 15 থেকে 20 মিনিট, 30 মিনিট এর মধ্যে আপনাকে ম্যানেজ করতে হবে, বা কোনোটা আরো কম সময় পাবেন, এয়ারওয়ে অবস্ট্রাকশন আপনি ইমিডিয়েট মানে 1-2 মিনিটের মধ্যে ম্যানেজ করতে হবে। কোনো সিক্রেশন থাকলে সাকশন দিতে হবে, বা একটা গস পিস দিয়ে ক্লিয়ার করে ফেলতে হবে।
টাং ফল ব্যাক করলে আপনার ওরোফ্যারিঞ্জিয়াল টিউব দিতে হবে। তারপরে আপনার ইনটিউবেশন লাগতে পারে, আপনাকে ট্রাকিওস্টমি বহু কিছু লাগতে পারে। এছাড়া ওপেন নিউমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স, ম্যাসিভ হেমোথোরাক্স, পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট, ফ্লেল চেস্ট, এগুলো হলো ইমিডিয়েট লাইফ। পটেনশিয়াল লাইফ থ্রেটানিং গুলা আপনাকে মিনিটস টু আওয়ার আপনাকে সময় দিবে, লাইক অ্যাওর্টিক ইনজুরি, ট্রাকিওব্রঙ্কিয়াল ইনজুরি, মায়োকার্ডিয়াল কন্টিউশন, পালমোনারি কন্টিউশন, রাপচার অফ ডায়াফ্রাম, ইসোফেজিয়াল ইনজুরি। এখন অ্যাওর্টিক ইনজুরি আপনি বলতে পারেন যে অ্যাওর্টিক ইনজুরি কিভাবে আপনাকে আওয়ার্স পর্যন্ত সময় দিবে। এটার কারণ হচ্ছে, যেটা আপনাকে আওয়ার্স সময় দিবে না সেই পেশেন্ট হাসপাতালে পৌঁছাবে না, সেই পেশেন্ট ইনস্ট্যান্ট, মানে রাস্তায় বাসায় সেখানেই মারা যাবে। আর যে পেশেন্ট হাসপাতালে আসবে জীবিত অবস্থায়, সে আপনাকে কিছুটা সময় দিবে পেশেন্ট ম্যানেজ করার। এই জন্য এটাকে পটেনশিয়াল লাইফ থ্রেটিং এর মধ্যে ফেলেছে। ঠিক আছে, তাহলে এখন ইমিডিয়েট লাইফ থ্রেটিং এর মধ্যে কি আছে? পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট, ইনজুরি টু ট্রাকিওব্রঙ্কিয়াল, পটেনশিয়ালি ম্যাসিভ হেমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স, ট্রেল চেস্ট। তাহলে একটাই শুধু পটেনশিয়াল লাইফ থ্রেটেনিং, বাকি চারটাই ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং। সো এসিডিই ট্রু, বি হচ্ছে এখানে ফলস। মাল্টিপল রিব ফ্র্যাকচার মে কজ, কি কি করতে পারে? নিউমোথোরাক্স, হিমোথোরাক্স, কাইলোথোরাক্স সবই করতে পারে। ফ্যাট এম্বোলিজম সাধারণত লং বোন ফ্র্যাকচারের হতে পারে। ব্লাইন্ডেস, রিব ফ্র্যাকচার, এখন যদি বলেন যে রিব ফ্র্যাকচার হয়ে রিব বের হয়ে ভেঙে টুকরা এসে চোখের মধ্যে ঢুকে গেল, তাহলে হতে পারে। এটা বাস্তবে পসিবল না, তো ব্লাইন্ডনেস হতে পারে। তো এখানে অপশন এ বি ডি ট্রু, সি এন্ড ই ফলস। রিস্ক ফ্যাক্টর অফ ডিভিটি, এই যে আগের একটা ডিভিটির বক্স দেখেছি আর সেটা, তাহলে এজ মোর দেন 60 ট্রু, 7 ইয়ার্স এর নিচে ফলস। ওবেসিটি ট্রু, এক্সারসাইজ এটা মানে ডিভিটি কমাবে, রিস্ক ফ্যাক্টর না। ক্যান্সার বা ক্যান্সার ট্রিটমেন্ট দুটাই এই ডিভিটির রিস্ক ফ্যাক্টর। তো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ সি ই ট্রু, বি এন্ড ডি ফলস। কজ অফ টাইপ টু রেসপিরেটরি ফেইলিওর, এটা মেডিসিনের কোশ্চিন, মেডিসিন থেকে উত্তর। টাইপ টু রেসপিরেটরি ফেইলিওর সাধারণত লাং বাদে লাংয়ের বাইরের কজে, যেমন ধরেন অ্যাজমা, নিউমোনিয়া, নিউমোনাইটিস, বা অন্যান্য লাংয়ের যে কোনো ডিজিজ, এআরডিএস। এআরডিএস টাইপ টু টাইপ টু দুটোই আসে। যাই হোক, এই কজ গুলোতে সাধারণত টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিওর হয়, যেখানে শুধুমাত্র হাইপক্সিয়া থাকে। টাইপ টু রেসপিরেটরি ফেলিওরে লাঙে মানে এক্সট্রা পালমোনারি কজ সাধারণত থাকে, এবং সেখানে হাইপক্সিয়া প্লাস হাইপারক্যাপনিয়া এগুলো নিয়ে প্রেজেন্ট করে। লাইক এই যে বারবিচুরেট ওভারডোজ, নিউমোথোরাক্স, লাঙের বাইরের থেকে চাপ নিচ্ছে লাংকে, পোলিওমাইলাইটিস, প্যারালাইসিস, হ্যাঁ, সেখান থেকে হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে টাইপ টু। আর অ্যাকিউট ইন্টেস্টিনাল নিউমোনিয়া, পালমোনারি এম্বোলিজম, এগুলো টাইপ ওয়ান রেসপিরেটরি ফেলিওর। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে অপশন এ এন্ড ই ফলস, বিসিডি ট্রু। ভেনাস আলসার আর অ্যাসোসিয়েটেড উইথ সুপিরিয়র ভেনাস ভালভ ইনসাফিসিয়েন্সি, মানে এটা হচ্ছে ভেরিকোজ ভেইনের একটা কজ। ডিপ ভেনাস ভালভ ইনসাফিসিয়েন্সি, এটাও ভেরিকোজ ভেইনের একটা কজ। সেখান থেকে ভেনাস আলসার হতে পারে। মাইক্রোথম্বোসিস, মাইক্রোথম্বোসিসের ব্লাডটা বন্ধ, আবার ওইখান থেকে হল। সিফিলিস, ভেনাস আলসার না, এখানে সিফিলিটিক আলসার আলাদা, ইসকেমিক আলসারের মতো প্রেজেন্ট করে। টেলিপেস ইকুইনাস লাইক ডিফর্মিটি, সেটা তো পায়ের একটা ডিফর্মিটি, তারপরে আলসার সেখানে প্রেশার সোর বা ফিকশন আলসার বিভিন্ন জিনিস হতে পারে, নট ভিনাস আলসার। তাহলে আমাদের এখানে পাচ্ছি অপশন এ বি সি ট্রু, ডি এন্ড ই ফলস। কম্পোনেন্ট অফ টফ, পিএইচডি, ওভাররাইডিং অফ অ্যাওর্টা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। পালমোনারি হাইপারটেনশনের কম্পোনেন্ট না, এএসডি তো অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ। এ এন্ড ডি ফলস, বিসিই ট্রু। হেমানজিওমা, হেমানজিওমা আর হামারটোমাস, মানে যেখানে থাকার কথা না সেখানে এসে আবার টিউমারও হচ্ছে। সার্জিক্যাল এক্সিশন ইজ দ্য অনলি ট্রিটমেন্ট ফলস। হেমানজিওমার অনেক ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, স্ক্লেরোথেরাপি দিয়েও হেমানজিওমার ট্রিটমেন্ট করা হয়। সার্জিক্যাল এক্সিশন ইজ ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট মডালিটি। ক্যান রিগ্রেস স্পন্টেনিয়াসলি, বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন যে অনেক সময় ক্যাপিলার হেমানজিওম প্রেজেন্ট করছে, স্পন্টেনিয়াসলি রিগ্রেস করে যায়।
বয়স যখন যখন বাড়তে সময় থাকে 1-2 বছরের মধ্যে স্পন্টেনিয়াস রিগ্রেস করে যায়। মেবি অ্যাসোসিয়েটেড উইথ কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি থাকতে পারে, ট্রু। মেবি অ্যাসোসিয়েটেড উইথ অর্গানোমেগালি। লিভারের মধ্যে হেমানজিওমা, পেশেন্ট প্রেজেন্ট করেছে লিভার ইনলার্জমেন্ট নিয়ে, এটা প্রেজেন্ট করতে পারে। স্প্লিনে হেমানজিওমা প্রেজেন্ট করেছে স্প্লিনোমেগালি নিয়ে। তাহলে এখানে অপশন বি ফলস, বাকি চারটাই ট্রু। তাহলে সিবিটিএস থেকেও এখানে কোশ্চেন যতগুলো ছিল শেষ। তাহলে আমাদের নিউরোসার্জারি সিবিটিএস শেষ। এখন আমরা সবচেয়ে বড় ক্লাসটা শুরু করব, এটা হচ্ছে আই এবং ইএনটি।